স্যার আমরা লাইভে আছি। আসসালামু আলাইকুম প্রিয় চিকিৎসকবৃন্দ, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি নিউরন মেডিকেল একাডেমির পক্ষ থেকে। আমাদের আজকের ডেমো ক্লাস স্ট্রোক মেডিসিন। আমরা ক্লিনিক্যাল লাইফে আমরা সবাই স্ট্রোকের পেশেন্ট সবাই ডিল করি, হসপিটালে হোক বা চেম্বারে হোক। স্ট্রোকের পেশেন্ট ম্যানেজ করার ক্ষেত্রে কিছু বেসিক গাইডলাইন বা আউটলাইন আছে। সেই সঙ্গে আমরা যে পোস্ট গ্রাজুয়েশন এন্ট্রান্স এক্সাম দিই, অর্থাৎ এফসিবিএস বলেন, এমডি বা ডিপ্লোমা, প্রত্যেক জায়গায় কিন্তু নিউরোলজির একটা পার্ট হচ্ছে স্ট্রোক মেডিসিন। এখান থেকে কিন্তু কোশ্চেন আসে। তো আমরা চেষ্টা করব স্ট্রোক কেন হয় বা স্ট্রোকের যে ভিন্ন ধরন সেগুলো কেন হচ্ছে, কিভাবে আমরা ডায়াগনোসিস করতে পারি বা এগুলোর ম্যানেজমেন্ট বা কিভাবে করতে পারি। এবং এখান থেকে যদি আমরা পরীক্ষার কোশ্চেনের কথা চিন্তা করি, অর্থাৎ সিঙ্গেল বেস কোশ্চেন যদি আসে তাহলে কিভাবে আসতে পারে, কিভাবে আমরা সেগুলো সলভ করতে পারি, বা রেসিডেন্সির কোশ্চেন আসলে আমরা সেটাই বা কিভাবে সলভ করতে পারি, আমরা চেষ্টা করব সেগুলো সম্পর্কে আমাদের কনসেপ্ট ক্লিয়ার করা। আপনাদের সঙ্গে আছে আমি ডক্টর শিহাব, রেসিডেন্ট, ন্যাশনাল ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্স অফ হসপিটাল, উপজেলা থেকে আপনাদের সঙ্গে যুক্ত হচ্ছে। আশা করি আপনারা আমাদের সঙ্গেই থাকবেন। তো আমরা সবাই জানি যে স্ট্রোক মানে কি। স্ট্রোকের ডেফিনিশন আমি এখানে এক কথায় লিখেছি যে স্ট্রোক মানে হচ্ছে একটা অ্যাকিউট অনসেট ফোকাল ব্রেন ডিসফাংশন, মানে হঠাৎ করে শুরু হবে ব্রেনের ডিসফাংশন, যেটা সাধারণত ফোকাল। এবং কারণটা কি? ভাস্কুলার কারণ, অর্থাৎ ব্লাড ভেসেলের সমস্যার কারণে। হয় ব্লাড ভেসেল অক্লুশন হবে, আর নাহলে ব্লাড ভেসেলটা ছিঁড়ে যাবে, ব্লিডিং হবে, দুইটার কোনো একটা হবে। তার কারণে কি হবে? স্ট্রোক হবে। এখন স্ট্রোক যদি কারোর হয় তাহলে কি নিয়ে প্রেজেন্ট করে? যেহেতু ফোকাল ব্রেন ডিসফাংশন, তাহলে ফোকাল সিম্পটম নিয়ে সাধারণত প্রেজেন্ট করে, অর্থাৎ হাত অথবা পায়ের উইকনেস। যেহেতু আমাদের বাম সাইডের ব্রেন ডান সাইড, ডান সাইডের ব্রেন বাম সাইডের বডি কন্ট্রোল করে, তার মানে কি হবে? হাত পায়ের উইকনেস অথবা ফেশিয়াল অ্যাসিডিটি অথবা কথা বন্ধ হয়ে যাবে, এরকম ফোকাল উইকনেস নিয়ে প্রেজেন্ট হয়। এর সঙ্গে আর দুইটা শব্দ যোগ করতে হয়, সেটা হচ্ছে এটা পারসিস্ট করবে, অর্থাৎ কতক্ষণ থাকবে এই সিমটমটা। যদি স্ট্রোক হয় 24 ঘন্টার বেশি থাকবে, অথবা 24 ঘন্টার ভিতরে পেশেন্টটা মারা যাবে। তাহলে হঠাৎ করে শুরু হওয়া একটা ফোকাল সিমটম হতে পারে হাত বা পায়ের উইকনেস, এর সঙ্গে ফেসিয়াল অ্যাসিমেট্রি, অথবা হতে পারে তার কথার সমস্যা অথবা চোখে দেখার সমস্যা, যেটা হঠাৎ করেই শুরু হবে এবং সেটা 24 ঘন্টার বেশি থাকবে, অথবা হতে পারে পেশেন্ট 24 ঘন্টার ভিতরেই মারা যাবে। তাহলে সেটাকে আমরা বলবো স্ট্রোক। তবে শর্ত হচ্ছে এটা ভাস্কুলার কারণে হতে হবে, অর্থাৎ হয় ব্লাড ভেসেল বন্ধ হবে, নাহলে ব্লাড ভেসেল ছিঁড়ে যাবে। এটা কিন্তু রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট, যেমন আরটি এর কারণে যদি কারো মাথায় ব্লিডিং হয়, সেটাকে কিন্তু আমরা স্ট্রোক বলবো না, সেটাকে আরটিএ বলবো। ঠিক আছে? তাহলে ট্রমার কারণে হলে স্ট্রোক হবে না, ভাস্কুলার কারণে হতে হবে। ঠিক আছে? এখন আসুন তাহলে টিআইএ কি জিনিস। টিআইএ মানে ট্রানজিয়েন্ট ইসকেমিক অ্যাটাক। হঠাৎ করে, ট্রানজিয়েন্ট শব্দের অর্থ তো আমরা জানি, এটা ক্ষণস্থায়ী। ক্ষণস্থায়ী একটা ইসকেমিক অ্যাটাক যদি এরকম হয়, তাহলে পেশেন্ট কি নিয়ে প্রেজেন্ট করবে? ঠিক স্ট্রোকের প্রেজেন্টেশন যেমন হয়, ঠিক একই ধরনের প্রেজেন্টেশন হবে। হাত অথবা পায়ের উইকনেস, কথা বন্ধ হয়ে যাওয়া, চোখে কম দেখা, যাই হোক না কেন সেটাও হঠাৎ করেই শুরু হবে, কিন্তু যেটা 24 ঘন্টার কম সময় থাকবে। বলা হয় বইতে 24 ঘন্টা, কিন্তু আসলে 1 ঘন্টার কম থাকে। 1 ঘন্টার কম। দেখেন লেখা আছে ইউজুয়ালি লাস্টিং ফর মিনিটস অনলি, অর্থাৎ কয়েক মিনিট থাকতে পারে, সাধারণত 1 ঘন্টার কম, উইথ কমপ্লিট রিকভারি। অর্থাৎ যে উইকনেস, হঠাৎ করে বলবে যে একজন ভাষণ দিচ্ছিল, নেতা ভাষণ দিতে হঠাৎ করে কথা আটকে গেছে, অথবা কেউ লিখছিল, লিখতে লিখতে হঠাৎ করে হাতটা কেমন দুর্বল হয়ে গেল, কিন্তু 1 ঘন্টার ভিতরে আবার পুরোপুরি ভালো হয়ে গেল। এবং যদি আমরা সিটি স্ক্যান করি তাহলে দেখবো নো এভিডেন্স অফ ইনফ্রাকশন অন ইমেজিং, তাহলে সেটাকে আমরা বলবো টিআইএ। সাধারণত সিটি স্ক্যান করা লাগে, তাহলে সেটাকে আমরা বলি ট্রানজিয়েন্ট ইসকেমিক অ্যাটাক। ঠিক আছে? তাহলে কেন এরকম হয়? এরকম হওয়ার কারণ হচ্ছে কোনো একটা ব্লাড ভেসেল যদি অ্যাথেরোস্ক্লেরোসিস থাকে, হঠাৎ করে প্লেক রাপচার হয়ে গেল, দেখা যায় 98%, 99% যখন ব্লক হয়ে যায়, তখন হঠাৎ করে এরকম স্ট্রোকের সিমটম নিয়ে প্রেজেন্ট করে। কিন্তু যেহেতু 100% ব্লক না, সেই কারণে এই পেশেন্টগুলো আবার কমপ্লিটলি রিকভার করে। যদি 100% ব্লক হয়ে যায়, তাহলে এটা কিন্তু আর টিআইএ থাকবে না, তখন সেটাই হয়ে যাবে স্ট্রোক, এবং যেটা 24 ঘন্টার বেশি থাকবে, অথবা পেশেন্ট 24 ঘন্টার ভিতরে মারা যাবে। এটাই হচ্ছে স্ট্রোক আর ট্রানজিয়েন্ট ইসকেমিক অ্যাটাক। ঠিক আছে? তাহলে টিআইএ কাদের বেশি হয়? সাধারণত যাদের আনকন্ট্রোল ডায়াবেটিস বা হাইপারটেনশন থেকে লং টার্ম, তাদেরই সাধারণত টিআইএ হয়, এবং এদেরই স্ট্রোক হওয়ার চান্স সব থেকে বেশি থাকে। তাহলে স্ট্রোক যদি সাসপেক্ট করি কোনো মানুষের, সাধারণ একজন মানুষ কি দেখে বুঝবে যে এই রোগীটার স্ট্রোক হতে পারে?
সাধারণ মানুষের জন্য স্ক্রিনিং, যেটাকে বলা হয় ফার্স্ট স্ক্রিনিং, FAST, ফার্স্ট স্ক্রিনিং, এটা দিয়ে সে বুঝে ফেলবে হতে পারে এটা স্ট্রোক। ফার্স্ট মানে F ফর ফেস, যদি দেখে মুখ বাঁকায় গেছে। A ফর আর্ম, যদি দেখে হঠাৎ করে কোনো একটা হাত অথবা পা অথবা এক পাশের হাত পা উইক হয়ে গেছে, অথবা যদি দেখে যে তার হঠাৎ করে কথা বলতে সমস্যা হচ্ছে, স্পেস, হঠাৎ করে কথা আটকে গেছে বা কথা বলতে সমস্যা হচ্ছে, তাহলে যদি এগুলোর কোনটা দেখে তাহলে ধারণা করবে এটা হতে পারে স্ট্রোক। এবং T ফর টাইম মানে অ্যাজ সুন অ্যাজ পসিবল সেই পেশেন্টটাকে হসপিটালে পাঠাবে, কারণ আমরা জানি নিউরন মাত্র 4 মিনিট অক্সিজেন ছাড়া বাঁচে। এবং আমরা জানি ইসকেমিক পেনাম্ব্রা বলে একটা কথা আছে, অর্থাৎ যে নিউরন গুলোতে ইসকেমিয়া হয় তার চারপাশে নিউরন গুলো মরমর অবস্থায় থাকে, চুপচাপ বসে থাকে। যদি বেশি দেরি হয় তাহলে ওগুলোও মারা যায়, ওদেরকে বলা হয় ইসকেমিক পেনাম্ব্রা বা ইসকেমিয়ার ছাতার নিচে বসবাস করা লোকজন। এই জন্য অ্যাজ সুন অ্যাজ পসিবল পেশেন্টকে হসপিটালে পাঠাতে হবে যদি এরকম দেখি ফার্স্ট স্ক্রিনিং। সাধারণ মানুষ এভাবে ডায়াগনোসিস করবে যে এটা স্ট্রোক হতে পারে। ওকে, এখন যেটা আমরা সব থেকে বেশি পাই সেটা হচ্ছে স্ট্রোকের রোগী, এই যে স্ট্রোকের রোগীর যে গেটটা হয় যেটাকে আমরা বলি হেমিপ্যারেটিক গেট। অর্থাৎ কি হয়, এই যে গেটের ছবি দেওয়া আছে, একটা পা, যে মনে করেন বাম পাশে উইকনেস হেমিপ্লেজিয়া হয়েছে হাত এবং পা, তাহলে পাটা সে কেমন করে টেনে নিয়ে যায়, পাটা এরকম সার্কামডাকশন করে, অর্থাৎ এইভাবে সে মাটিতে এরকম ঘষতে ঘষতে নিয়ে যায়, সার্কামডাকশন করে। ঠিক আছে, এইভাবে সে সার্কামডাকশন করে এবং হাতটা ঠিক এভাবে ভাঁজ হয়ে থাকে। এখন প্রশ্ন হচ্ছে কেন স্ট্রোকের রোগীর এরকম গেট হয়, বা কেন বা সে হাতটা এরকম ভাঁজ করে থাকে আর পাটা কেন এভাবে সে ঘোরাইতে ঘোরাইতে মাটিতে টানতে টানতে নিয়ে যায়? এর কারণটা কি, কেন হয় স্ট্রোক এরকম, যেটাকে হেমিপ্যারেটিক গেট বলি আমরা? তার কারণ হচ্ছে যে আপার মোটর এবং লোয়ার মোটর নিউরন লেশনের পার্থক্য দেখলে আমরা বলতে পারবো কেন এরকম হয়। আমরা সবাই জানি স্ট্রোক কি ধরনের লেশন, এটা একটা আপার মোটর নিউরন লেশন, তাই তো? আমরা সবাই জানি আপার মোটর নিউরন লেশন, যেহেতু এটা ব্রেনে লেশন। তবে আপার মোটর নিউরন লেশন হলে আমরা সবাই জানি যে এখানে ডিপ টেন্ডন রিফ্লেক্স এক্সাজারেটেড, স্প্যাস্টিক টাইপ অফ প্যারালাইসিস হয়, টোন বেড়ে যায় এবং প্লান্টার এক্সটেনসর হয়। কিন্তু এগুলোর কোনোটা দিয়েই হেমিপ্যারেটিক গেট ব্যাখ্যা করা যায় না। কেন হেমিপ্যারেটিক হবে, কেন লোকটা হাতটা ভাঁজ করে রাখবে, কেন পাটা এরকম সার্কামডাকশন করবে? কারণ হচ্ছে আপার মোটর নিউরন লেশন হলে প্যাটার্ন অফ উইকনেস, এটা কিন্তু ডেভিসন থেকে নিয়েছে এই বক্সটা। প্যাটার্ন অফ উইকনেস কেমন হয় দেখেন, preferentially affects the extensor in arm and flexor in leg, এই কথাটা বুঝতে হবে। আপার মোটর নিউরন লেশন হলে আমাদের হাতে ফ্লেক্সর গ্রুপ, এক্সটেন্সর গ্রুপ, পায়েও ফ্লেক্সর গ্রুপ, এক্সটেন্সর গ্রুপের মাসল আছে, সব মাসলকে সমানভাবে আক্রান্ত করে না। কাকে বেশি আক্রান্ত করে? আপার লিম্বের ক্ষেত্রে আমরা মনে রাখবো অক্ষর দিয়ে, অর্থাৎ ইংরেজি অ্যালফাবেট যদি মনে রাখি, আগে ই পরে এফ, তাহলে আপার লিম্বে এক্সটেন্সরকে বেশি উইক করে আর লোয়ার লিম্বে ফ্লেক্সরকে বেশি উইক করে। ফলে কি হয়, আপার লিম্বে যদি এক্সটেন্সর বেশি উইক হয় তখন ফ্লেক্সর মাসল বেশি ওভার অ্যাক্টিভিটি করবে, বেশি কাজ করবে, ফলে হাতটাকে ভাঁজ করে ফেলবে। আর লোয়ার লিম্বে যেহেতু বেশি উইক থাকে ফ্লেক্সর মাসল, ফলে কি হবে, এক্সটেন্সর মাসলগুলো বেশি অ্যাক্টিভিটি দেখাবে, ফলে পাটাকে সে ভাঁজ করতে দিবে না। ফলে আমরা যখন হাঁটি তখন তো আমাদের হাঁটুর এখানে ভাঁজ হয়, সে ভাঁজ হবে না। না হয় কি হবে, পাটা এরকম এক্সটেন্ডেড থাকবে এবং সে সার্কামডাকশন করতে, অর্থাৎ মাটিতে ঘষতে ঘষতে নিয়ে যেতে বাধ্য হবে। এটাকেই বলা হয় হেমিপ্যারেটিক গেট। তাহলে আপার লিম্বে ই এক্সটেন্সর, লোয়ার লিম্বে এফ ফ্লেক্সর বেশি উইক হয়, যে কারণে এরকম হেমিপ্যারেটিক গেট হয় ইন স্ট্রোক। ঠিক আছে, আমরা এই কথাটা মনে রাখবো। পাশাপাশি আরেকটা কথা মনে রাখবো, যদি পরীক্ষায় কখনো কোশ্চেন আসে যে আপার মোটর নিউরন লেশনে আমি কোনো কিছুই ঠিক মতো বুঝতে পারছি না, মনে করেন মনে হচ্ছে সবকিছু কেমন কেমন জানি, মানে অর্থাৎ ইনিশিয়ালি তো অত ভালো বোঝা যায় না, কিন্তু আপার মোটর নিউরন লেশনের যে জিনিসটা থাকবেই সেটা হচ্ছে প্লান্টার এক্সটেন্সর। প্লান্টার এক্সটেন্সর বা বেবিনিসকি সাইন থাকতেই হবে। অনেক ক্ষেত্রে ইকুইভোকাল পাই, কিন্তু আলটিমেটলি এটা এক্সটেন্সর হবেই। এখন আসেন, আমরা সাধারণ মানুষ নিয়ে কথা বলছি না, আমরা ডক্টর নিয়ে কথা বলছি। আমরা যারা ডক্টর, যারা পেশেন্ট দেখবো, সেটা হচ্ছে কারো যদি খুব অল্প উইকনেস থাকে হাতে, অর্থাৎ উইকনেস খুব বেশি না, উইকনেস যদি অল্প থাকে তাহলে সেটা আমরা কিভাবে ডিটেক্ট করব? এটা কিন্তু ডেভিড ছবি। কারোর হাতে বা পায়ে যদি অল্প উইকনেস থাকে, যেটা আমি বলতে পারছি না যে আমি হাতে বা পায়ে দেখছি কি ডান হাতে মাসল পাওয়ার 5/5 কিন্তু বাম হাতে 4/5, ঠিক আছে, তাহলে আমি কিভাবে বুঝবো যে এটাও স্ট্রোক হতে পারে?
অর্থাৎ খুব অল্প লেশন হলে এরকম হতে পারে, অল্প একটা জায়গায় ব্রেন ড্যামেজ হলে এরকম হতে পারে। তাহলে কিভাবে বুঝবো আমি যে এটাও স্ট্রোক হতে পারে? তাহলে সেক্ষেত্রে আমি কি করব, দেখেন এখানে দেখানো হচ্ছে কি প্রোনেটার ড্রিফট, মানে হচ্ছে আমি পেশেন্টকে চোখ বন্ধ করে 2 হাত লম্বা করতে বলবো ইন সুপিনিয়েশন, 2 হাত সে সুপাইন পজিশনে লম্বা করবে, চোখ বন্ধ করবে। তারপর যে হাতে উইকনেস থাকবে সেই হাতটা কি হবে, সুপিনিয়েশন থেকে প্রোনেশন হয়ে নিচে নেমে যাবে, আর যে হাত নর্মাল সেটা সে উপরেই রাখতে পারবে। তাহলে কি হবে, চোখ বন্ধ করলে দেখেন এর বাম হাতে উইকনেস আছে, 2 হাত সুপাইন পজিশনে এরকম এক্সটেন্ডেড রেখেছিল, সেটা প্রোনেশন হয়ে নিচে পড়ে গেছে, এটাকে বলা হয় প্রোনেটার ড্রিফট। এই যে বাম হাতে হচ্ছে এই জন্য এটাকে বলা হচ্ছে লেফট প্রোনেটার ড্রিফট। এই জন্য যদি কোনো পেশেন্টের উইকনেস কম পান তাহলে আপনি এই টেস্টটা করবেন, যেটাকে বলা হয় প্রোনেটার ড্রিফট। চোখ বন্ধ করে 2 হাত লম্বা করতে বলবেন, দেখবেন যে হাতে উইকনেস সেই হাতটা প্রোনেশন হয়ে নিচে নেমে গেছে। দ্যাট ইন্ডিকেটস সাটেল ইনফ্রাকশন অথবা খুব ছোট্ট কোনো হেমোরেজ। ওকে, এটাকে বলা হয় প্রোনেটার ড্রিফট। এখন ডেভিডসনের একটা স্কেলের কথা বলা আছে, এই স্কেলটা আমরা সাধারণত ব্যবহার করি না, তবে চাইলে করতেও পারি। কি করতে পারি, এই স্কেলের নাম হচ্ছে রোজিয়ার স্কেল। রোজিয়ার স্কেল মানে হচ্ছে রুল আউট স্ট্রোক ইন ইমার্জেন্সি রুম। ইমার্জেন্সি রুমেই দাঁড়িয়ে আমি বলে দিয়ে দেবো যে এটা স্ট্রোকের পেশেন্ট নাকি স্ট্রোকে না। ঠিক আছে, তাহলে দেখেন এখানে কি বলা হচ্ছে, ইউনিল্যাটারাল ফেশিয়াল উইকনেস, ইউনিল্যাটারাল গ্রিপ উইকনেস, ইউনিল্যাটারাল আর্ম উইকনেস, ইউনিল্যাটারাল লেগ উইকনেস, স্পিচ লস, ভিজুয়াল ফিল্ড ডিফেক্ট। অর্থাৎ যদি কোনো পেশেন্ট আপনার কাছে আসে যার ইউনিল্যাটারাল উইকনেস, হাতে, পায়ে অথবা মুখে, যেখানেই হোক ইউনিল্যাটারাল উইকনেস, মানে মোস্ট প্রবাবলি দিস ইজ স্ট্রোক। ইউনিল্যাটারাল উইকনেস মানেই প্রথম চিন্তা করতে হবে এটা স্ট্রোক। কিন্তু যদি এরকম হয় যে পেশেন্টের আনকনশাস অর্থাৎ একদম অজ্ঞান হয়ে আসছে আপনার কাছে, অথবা যদি এমন আসে যে কনভালশন নিয়ে আসছে, সেই ক্ষেত্রে দেখেন রোজিয়ার স্কেলে এই দুইটাকে নেগেটিভ পয়েন্ট দেওয়া হয়। কারণ কি, স্ট্রোকের প্রেজেন্টেশন হিসেবে এই অজ্ঞান হওয়া বা সিজার ভেরি ভেরি আনকমন, কিন্তু হতে পারে। ব্রেনে হেমোরেজ হলে সিজার হতে পারে, ব্রেন স্টেমে ইনফ্রাকশন হলে এরকম অজ্ঞান হয়ে আসতে পারে। তাহলে এরকম অজ্ঞান হয়ে আসলে বা কনভালশন নিয়ে আসলে আমরা প্রথমে স্ট্রোক সাসপেক্ট করব না, প্রথমে সাসপেক্ট করবো অন্য কিছু, হতে পারে ড্রাগ পয়জনিং, হতে পারে রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট, সাইন তো থাকবেই, অথবা হতে পারে ডিকে, অথবা হতে পারে যে স্ট্রিট পয়জনিং। কিন্তু কখন স্ট্রেট কি করে বুঝবো যে হতে পারে অজ্ঞান পেশেন্ট বা কম্পালশন পেশেন্ট স্ট্রোক? যদি দেখা যায় তার আমি এক্সামিনেশন করে পাই ইউনিল্যাটারাল উইকনেস, পেশেন্ট অজ্ঞান কিন্তু উইকনেস ইউনিল্যাটারাল, প্ল্যান্টার স্ট্রেন্সার, তাহলে ডায়াগনোসিস কি? ডায়াগনোসিস দিস ইজ অলসো স্ট্রোক। তাহলে এটাই বলা হয় রোজিয়ার স্কেল। পরীক্ষায় কোশ্চেন আসে কিভাবে, কোন দুইটা জিনিসকে রোজিয়ার স্কেলে নেগেটিভ পয়েন্ট দেওয়া হয়, একটা হচ্ছে অজ্ঞান হওয়া আর একটা কনভালশন হওয়া, এই দুইটাকে রোজিয়ার স্কেলে নেগেটিভ পয়েন্ট দেওয়া হয়। অর্থাৎ এই দুইটা স্ট্রোকের প্রেজেন্টেশন ইউজুয়ালি না, এটা রেয়ার প্রেজেন্টেশন। ওকে, এখন আসেন স্ট্রোক কয় ধরনের। আমরা সবাই জানি স্ট্রোক মেনলি ডেভিডসনে আমরা আজকে আলোচনা করব মূলত আর্টেরিয়াল স্ট্রোক নিয়ে। যত স্ট্রোক আমরা পাই তার 99% হচ্ছে আসলে আর্টেরিয়াল স্ট্রোক, লেস দ্যান 1% ভেনাস স্ট্রোক। আর্টেরিয়াল স্ট্রোক মানে কি, ভেনাস স্ট্রোক এটা এক্সট্রিমলি রেয়ার, এই জন্য এটা নিয়ে আমরা আজকে আলোচনা করবো না। আর্টেরিয়াল স্ট্রোক মানে আমরা জানি স্ট্রোক আসলে দুই ধরনের, হয় ব্লাড ভেসেল বন্ধ হবে আর নাহলে ব্লিডিং হবে, রাপচার হবে। কমন কোনটা? কমন হচ্ছে ইনফ্রাকশন। 85% ক্ষেত্রে ইনফ্রাকশন হয়, অনলি 15% ক্ষেত্রে হেমোরেজ হয়। হেমোরেজও হতে পারে দুই ধরনের, একটা হচ্ছে ব্রেনের প্যারেনকাইমের ভিতরে হেমোরেজ, আর একটা হতে পারে না সাবরেটিনাল স্পেসে, এখানে হেমোরেজ। এই ব্রেন প্যারেনকাইমের ভিতরে হেমোরেজ হয় 10% ক্ষেত্রে, আর 5% ক্ষেত্রে সাবরেটিনাল হেমোরেজ। তাহলে ইনফ্রাকশন সবথেকে কমন। ইনফ্রাকশনকে আমরা আবার দুইটা ভাগে ভাগ করতে পারি, অ্যান্টিরিয়র সার্কুলেশন স্ট্রোক আর পোস্টেরিয়র সার্কুলেশন স্ট্রোক। এর ভিতরে আবার কমন হচ্ছে অ্যান্টিরিয়র সার্কুলেশন স্ট্রোক, পোস্টেরিয়র সার্কুলেশন স্ট্রোক লেস কমন। ক্লিনিক্যাল প্র্যাকটিসের জন্য এই কথাটা জানা জরুরি না, এটা জরুরি হচ্ছে পরীক্ষার জন্য, এমডি, এফসিপিএস বা ডিপ্লোমার জন্য। তাহলে অ্যান্টিরিয়র সার্কুলেশন আর পোস্টেরিয়র সার্কুলেশন স্ট্রোক বলতে কি বোঝাচ্ছি আমরা? আমরা জানি আমাদের ব্রেনের তিনটা মেইন আর্টারি সাপ্লাই হয়, অ্যান্টিরিয়র, মিডল এবং পোস্টেরিয়র সেরেব্রাল আর্টারি। এই অ্যান্টিরিয়র এবং মিডল সেরেব্রাল আর্টারি আসে ইন্টারনাল ক্যারোটিড থাকে, এই দুইটাকে বলা হয় অ্যান্টিরিয়র সার্কুলেশন। আর এই যে দুইটা ভার্টিব্রাল আর্টারি থেকে বেজিলার আর্টারি আসে, যার থেকে আসে আমাদের পোস্টেরিয়র সেরেব্রাল আর্টারি, এইটার কারণে যদি স্ট্রোক হয় সেটাকে বলা হয় পোস্টেরিয়র সার্কুলেশন স্ট্রোক। তাহলে এখন যদি পরীক্ষায় কোশ্চেন করা হয় কোনটা কমন, কমন অ্যান্টিরিয়র সার্কুলেশন। কারণ যত স্ট্রোক আমরা পাই সব থেকে কমনলি পাই হয় অ্যান্টিরিয়র সেরেব্রাল আর্টারি অক্লুশন
আর হলে মিডল সার্কুলেটরি অক্লুশন। ওকে, এখন আসেন আমরা যেহেতু বললাম স্ট্রোক দুই ধরনের, হয় ইসকেমিক হবে নাহলে হেমোরেজিক হবে। এখন ইসকেমিক স্ট্রোক কখন হয়, ব্লাড সাপ্লাই কতটুকু কমে গেলে হয়, এটা পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। কখন ব্লাড সাপ্লাই কতটুকু কমলে ইসকেমিক স্ট্রোক হতে পারে? আমরা জানি আমাদের ব্রেনের ব্লাড সাপ্লাই নিয়ার অ্যাবাউট প্রতি 100 গ্রাম টিস্যুতে 50 ml। এই ব্লাড সাপ্লাই যদি অর্ধেকের নিচে নেমে আসে, 50-র অর্ধেক কত, 25-এর নিচে যদি নেমে আসে, অর্থাৎ যেমন 20, তাহলে তখন কি হবে, ফেইলিয়ার অফ ইলেকট্রিক্যাল ফাংশন, তখন ইসকেমিয়া সিমটম প্রেজেন্ট করবে। অর্থাৎ 20-এর নিচে নেমে আসলে আমাদের ইসকেমিয়া সিমটম প্রেজেন্ট করবে প্রতি 100 গ্রাম টিস্যুতে যদি ব্লাড সাপ্লাই কমে যায়। আর যদি 10-এর নিচে নেমে আসে, 10-এর নিচে নেমে আসে মানে ব্লাড ভেসেল আসলে অক্লুডেড, তখন কি হবে, ফেইলিয়ার অফ আয়নিক পাম্প, পটাশিয়াম ইনফ্লাক্স, সোডিয়াম ইনফ্লাক্স, সেল ডেথ। এগুলো কি আমি একটু পরে ছবি দিয়ে দেখাচ্ছি। অর্থাৎ তখন আমাদের নিউরন মারা যাওয়া শুরু হবে এবং স্ট্রোক কনফার্ম। অর্থাৎ 20-এর নিচে নেমে আসলে ইসকেমিয়া সিমটম শুরু হবে আর আমাদের ব্রেন ড্যামেজ হবে, অর্থাৎ স্ট্রোক কমপ্লিট হয়ে যাবে যদি এটা 10-এর নিচে নেমে আসে। পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। ওকে, এখন আসেন এই যে ইনফাকশনটা আমরা বললাম, ইনফাকশন কেন হয়? 3টা কারণ মনে রাখবেন, ইনফাকশন হওয়ার 3টা কারণ। 1 নাম্বার সব থেকে কমন কারণ হচ্ছে থ্রোম্বোএম্বোলিক ডিজিজ সেকেন্ডারি টু অ্যাথেরোস্ক্লেরোসিস মেজর এক্সট্রাক্রেনিয়াল ভেসেল, অর্থাৎ ক্যারোটিড অ্যাওরটিকাস। তার মানে কি? মানে হচ্ছে 1 নাম্বার কারণ হচ্ছে এম্বোলিজম হওয়া, ক্যারোটিড আর্টারি অথবা অ্যাওরটিক আর্সে কোনো থ্রোম্বা অর্থাৎ অ্যাথেরোস্ক্লেরোসিসের কারণে কোনো প্লেক রাপচার হওয়া, তার কারণে ওইটা ব্রেনে যেয়ে যদি ব্লাড ভেসেলকে অক্লুড করে। দিস ইজ দ্য নাম্বার 1 কজ। নিয়ার অ্যাবাউট 50% এটার কারণেই হয়। হয় ক্যারোটিড আর্টারিতে কোনো অ্যাথেরোস্ক্লেরোসিস হয়েছে, সেটা রাপচার হয়েছে, সেটা এম্বোলিজম হয়েছে, অথবা অ্যাওরটিক আর্সের কোনো ব্রাঞ্চ। ওকে, 1 নাম্বার কারণ। 2 নাম্বার, 20% ক্ষেত্রে হার্ট থেকে কোনো এম্বোলিজম যায় ব্রেন। আর 20% থেকে আর 20% থ্রম্বোসিস ইন সিটু, অর্থাৎ ব্রেনের নিজের ব্লাড ভেসেলের ভিতরে থ্রম্বাস ফর্মেশন হয়। তাহলে নিয়ার অ্যাবাউট 50-60% এক্সট্রাক্রেনিয়াল অর্থাৎ ক্যারোটিড আর্টারি থেকে অথবা ভার্টিব্রোব্যাসিলার আর্টারি থেকে। অ্যান্টিয়ার সার্কুলেশন হলে ক্যারোটিড আর্টারি, আর পোস্টারিয়র সার্কুলেশন হলে ভার্টিব্রোব্যাসিলার আর্টারি থেকে এম্বোলিজম ব্রেনে যায়। 20% ক্ষেত্রে হার্ট থেকে, 20% ব্লাড ভেসেল অফ ব্রেন ইটসেলফ। এই হচ্ছে ইনফেকশনের কারণ। ওকে, এখন হেমোরেজ কেন হয়? হেমোরেজের যদি আমি 3টা কারণ বলি, তাহলে 1 নাম্বার কারণ হচ্ছে আনকন্ট্রোল হাইপারটেনশন, ব্লাড ভেসেল রাপচার হয়ে যায়। এবং ওল্ড এজ, বয়স যত বাড়ে তখন অ্যামাইলয়েড অ্যানজিওপ্যাথি হয়, ব্লাড ভেসেল উইক হয়ে যায়। 3 নাম্বার কারণ হচ্ছে সাবস্টেন্স মিসইউজ। কেউ যদি অ্যালকোহল, অ্যাম্ফেটামিন, কোকেন খায় তাহলে ব্লাড ভেসেল রাপচার হতে পারে, ব্লিডিং হতে পারে। এছাড়া আর কিছু রেয়ার কারণ আছে, যেমন কারো যদি আগে থেকে ব্লিডিং ডিসঅর্ডার থাকে, অথবা সে যদি কোনো অ্যান্টিকোয়াগুলেন্ট ড্রাগ খায়, অথবা যদি তার ব্লাড ভেসেল কোনো অ্যাবনর্মালিটি থাকে, যেমন আর্টেরিওভেনাস ম্যালফরমেশন, তাহলে ব্রেনে হেমোরেজ হতে পারে। এই হচ্ছে মোটামুটি ইসকেমিয়া আর হেমোরেজ হওয়ার কারণ। ওকে, তাহলে যদি স্ট্রোক হয়, পরীক্ষায় যদি সিঙ্গেল বেস কোশ্চেন আসে, সাসপিশিয়ান আপনার স্ট্রোক, তাহলে আপনার যদি একটা ইনভেস্টিগেশন করতে বলে তাহলে আপনি কি করবেন? যদি এখানে বলা আছে ব্রেন ইমেজিং উইথ সিটি অর এমআরআই, কিন্তু যেটা আমরা করব সেটা সিটি স্ক্যান। সিটি স্ক্যান ইজ দ্য মোস্ট প্র্যাকটিক্যাল widely available test and সিটি স্ক্যান ইজ দ্য ফার্স্ট লাইন ইনভেস্টিগেশন অফ স্ট্রোক। আমরা যদি একটা ইনভেস্টিগেশন করতে চাই তাহলে আমরা সিটি স্ক্যান করব। দিস ইজ দ্য ফার্স্ট লাইন এন্ড অনলি ইনভেস্টিগেশন। তাহলে সিটি স্ক্যান করলে কি পেতে পারি আমরা? সিটি স্ক্যান কেন করি আমরা? কতক্ষণ পরে করব? যদি আপনি স্ট্রোক সাসপেক্ট করেন তাহলে পেশেন্ট আসার সঙ্গে সঙ্গে আপনি সিটি স্ক্যান করবেন, অর্থাৎ বেস্ট হচ্ছে উইদিন 24 আওয়ার্স। পেশেন্ট আসবে, সিটি স্ক্যান করে ফেলবেন, আসলেই সিটি স্ক্যান, অর্থাৎ অ্যাজ সুন অ্যাজ পসিবল আপনি সিটি স্ক্যান করবেন। কেন সিটি স্ক্যান করি? সিটি স্ক্যান করার উদ্দেশ্য হচ্ছে আমাদের আলাদা করা এটা হেমোরেজ নাকি ইসকেমিয়া, কারণ দুইটার ম্যানেজমেন্ট সম্পূর্ণ ভিন্ন। ওকে, তাহলে আমরা অ্যাজ সুন অ্যাজ পসিবল সিটি স্ক্যান করব। সিটি স্ক্যান করলে আমরা কি পেতে পারি? যদি হেমোরেজিক স্ট্রোক হয় তাহলে কি বলা হচ্ছে 1 মিনিটের ভিতরে, যখনই স্ট্রোক হবে তার 1 মিনিটের ভিতরে আমরা সিটি স্ক্যানে সেটা দেখতে পাবো। দেখেন বলা আছে উইল ডেমনস্ট্রেট ইন্টারসেরেব্রাল হেমোরেজ উইদিন মিনিটস অফ স্ট্রোক অনসেট। স্ট্রোক হলেই 1 মিনিটের ভিতরে দেখবো যে ব্রেনে হেমোরেজ হয়েছে, তাহলে সঙ্গে সঙ্গে করবো। আর ইসকেমিক স্ট্রোকের ক্ষেত্রে এই কথাটা মনে রাখতে হবে, খুবই ইম্পর্টেন্ট, যে স্ট্রোকের পেশেন্টের সিটি স্ক্যান কি নর্মাল থাকতে পারে? অ্যাবসলিউটলি পারে। স্ট্রোকের পেশেন্ট যদি এটা ইসকেমিক স্ট্রোক হয়, প্রথম 4 থেকে 5 ঘন্টা, 6 ঘন্টা, 7 ঘন্টা, 8 ঘন্টা এবং 12 ঘন্টা পর্যন্ত ইসকেমিক স্ট্রোকে
কি একদম কোনো মানে সিটি স্ক্যান ফাইন্ডিংস না থাকতে পারে, একদম নর্মাল সিটি স্ক্যান ফাইন্ডিংস থাকতে পারে, তাহলে সিটি স্ক্যান নর্মাল পেলেই আমরা বলে দেবো না এই পেশেন্টের স্ট্রোক হয়নি, বাড়ি নিয়ে আসবে। তাহলে যদি কোনো পেশেন্টের ক্লিনিক্যাল এক্সামিনেশন করে আমি পাই স্ট্রোকের মতো, অর্থাৎ তার ইউনিল্যাটারাল উইকনেস আছে, প্লান্টার এক্সটেন্সর, ডিপ টেন্ডন রিফ্লেক্স এক্সাজারেটেড, কনফার্ম দিস ইজ স্ট্রোক, সিটি স্ক্যান দরকার হলে আরেকবার রিপিট করতে হবে। কেন? কারণ হচ্ছে ইসকেমিয়ার যে সিমটম সেটা সিটি স্ক্যানে আসতে বেশ কয়েক ঘন্টা সময় লাগতে পারে। এই জন্য সিটি স্ক্যান নেগেটিভ ইসকেমিক স্ট্রোকে থাকতে পারে। ইসকেমিক স্ট্রোকে সিটি স্ক্যান নেগেটিভ থাকলে আমি বলে দেবো না এটা স্ট্রোক হয়নি। তাহলে কেন আমরা করি ইমিডিয়েট সিটি স্ক্যান? তার কারণ হচ্ছে হেমোরেজকে আলাদা করার জন্য। ওকে, এখন আসেন কি রকম দেখা যায়। আমরা জানি আমাদের ব্রেনকে বলা হয় আইসোডেক্স, গ্রে কালার। যদি এটা ইসকেমিয়া হয় তাহলে এটা হয় যে হাইপোডেন্স, কালো হয়ে যায়। আর যদি যদি এটা হেমোরেজ হয় তাহলে হয় হাইপারডেন্স, সাদা হয়ে যায়, একদম বোনের মতো দেখা যায়। ঠিক আছে, তাহলে আমরা জানি যে কোন কোন জিনিস সিটি স্ক্যানে সাদা দেখা যায়। ব্লাড, বোন, ক্যালসিয়াম, ফরেন বডি, এই জিনিসগুলো সিটি স্ক্যানে সাদা দেখা যায়, হাইপারডেন্স। তাহলে হেমোরেজ হলেই এরকম সাদা একটা লেশন পেয়ে যাব, একদম কনফার্ম দিস ইজ হেমোরেজ। কিন্তু ইসকেমিয়া একটু সময় লাগতে পারে, এই জন্য আমরা ইমিডিয়েট সিটি স্ক্যান করবো। দিস ইজ দ্য ফার্স্ট লাইন ইনভেস্টিগেশন। এখন আপনি পেয়ে গেলেন যে এটা ইসকেমিয়া না হলে হেমোরেজ, এখন কি করবেন? এখন কোন একজন স্ট্রোকের পেশেন্ট আপনি ক্লিনিক্যাল এক্সামিনেশন করছেন, সেই ক্ষেত্রে এই কাজটা করতে পারেন। আমি বলে দিই কি করি, কিভাবে আমরা অ্যাপ্রোচ করবো কোনো পেশেন্টকে। আপনি সাসপেক্ট করতেছেন যে এটা ইসকেমিয়া, কিভাবে সাসপেক্ট করবেন ক্লিনিক্যালি যে এটা ইসকেমিয়া না হেমোরেজ? আমি কয়েকটা সিমটম বলি। একটা হচ্ছে হেমোরেজ মানে কি ব্রেনের ভিতরে ব্লিডিং, ব্রেনের ভিতরে ক্লোজ ক্যাভিটিতে একটা ব্রেন থাকে, তাহলে ব্রেনের ভিতরে ব্লিডিং মানে ইন্টারক্রনিয়াল প্রেসার বেড়ে যাওয়া, ব্লিডিং মানে ইন্টারক্রনিয়াল প্রেসার বেড়ে যাওয়া। তাহলে ইন্টারক্রনিয়াল প্রেসার বেড়ে গেলে যে সিমটম গুলো পাওয়া যায় হেমোরেজিক স্ট্রোকে, সেই সিমটম গুলো আমরা পাই। অর্থাৎ পেশেন্টের ইউজুয়ালি হেডেক থাকে, নজিয়া, ভমিটিং থাকে, এবং অল্টার্ড লেভেল অফ কনসাসনেস, অর্থাৎ পুরোপুরি কনসাস পেশেন্ট সাধারণত থাকে না এবং আনকনসাস পর্যন্ত হয়ে যেতে পারে। ইসকেমিক স্ট্রোকে সাধারণত এই ধরনের সিমটম থাকে না, অর্থাৎ বমি থাকে না, এবং পেশেন্ট ইউজুয়ালি কনসাস থাকে। পেশেন্ট একদম কনসাস, মুখ বেঁকে গেছে, হাত পা উইক, কিন্তু সে কনসাস, তার বমি হয় না, ইউজুয়ালি হেডেক হয় না, তবে হতে পারে। এইগুলো দিয়ে আমরা ক্লিনিক্যালি বুঝতে পারি এটা ইসকেমিক আর এটা হেমোরেজিক। তবে এটা কিন্তু কনফার্মেটিভ নেই, কনফার্মেটিভ হচ্ছে সিটি স্ক্যান। তবে এগুলো দিয়ে আমরা ক্লিনিক্যালি আলাদা করতে পারি। এখন ইসকেমিক আপনি সাসপেক্ট করতেছেন, তখন আপনি পেশেন্টের ক্লিনিক্যাল এক্সামিনেশনের সময় কি কি করবেন? কিন্তু হাত পায়ে দেখে ফেলছেন ইউনিল্যাটারাল উইকনেস, প্রথমে আমরা পালসে হাত দেবো। পালসে হাত দিয়ে দেখবো পালসকে রেগুলার না ইরেগুলার। যদি ইরেগুলার হয় তাহলে তখন আমরা কি চিন্তা করবো, হতে পারে এটি অ্যাট্রিয়াল ফিব্রিলেশন। তাহলে এই পেশেন্টের এই যে স্ট্রোকটা হয়েছে ডিউ টু এই যে হার্ট থেকে থ্রোম্বাসটা যে, ঠিক আছে। তাহলে পেশেন্টে আমরা তখন কি করবো, পেশেন্টকে ইসিজি অ্যাডভাইস করবো, দেখবে অ্যাট্রিয়াল ফিব্রিলেশন। তাহলে অ্যাট্রিয়াল ফিব্রিলেশন হলে মোস্ট কমন কারণ কি? এটা হতে পারে তার হার্টের কোনো সমস্যা, হতে পারে ভালভুলার হার্ট ডিজিজ, অথবা প্রিভিয়াস এমআই, অথবা হতে পারে এটা থ্যারোটক্সিকোসিস। ঠিক আছে, এখন যদি দেখি না তার ইসিজি নর্মাল, তাহলে ইসিজি সরি পালস রেট নর্মাল, রেগুলার, তাহলে আমি কি চিন্তা করতে পারি? চিন্তা করবো তাহলে এটা হতে পারে ক্যারোটিড আর্টারি থেকে কোনো এম্বোলিজম গিয়েছে। সঙ্গে সঙ্গে আমি স্টোটা ক্যারোটিড আর্টারির উপর ধরবো দুই পাশে। ঠিক আছে, যদি ক্যারোটিড আর্টারির উপর ধরে দেখি ক্যারোটিড ব্রুই আছে, তাহলে কি চিন্তা করব? পালস নরমাল কিন্তু ক্যারোটিড ব্রুই, তার মানে হচ্ছে ক্যারোটিড আর্টারিতে অ্যানিউরিজম আছে, সেই প্লেক রাপচার হয়েছে, সেখান থেকে এম্বোলিজম গিয়েছে। তাহলে কারণ আমি খুঁজে পেলাম ক্লিনিক্যালি। ঠিক আছে, এখন তাহলে সেক্ষেত্রে আমি কি করব? সেক্ষেত্রে যদি আমি এইগুলো কোনোটা না পাই, পরে তো আমরা ইনভেস্টিগেশন করবোই, সেক্ষেত্রে পেশেন্টকে আমি ক্যারোটিড ডুপ্লেক্স করতে দেবো, দিয়ে দেখবো যে ক্যারোটিড আর্টারিতে স্টেনোসিস আছে। তাহলে তো আমি কারণ পেয়ে গেলাম কেন স্ট্রোক হলো। তাহলে স্ট্রোক কিভাবে হলো, কেন হলো, সেটাও পেয়ে গেলাম। আমরা জানি এখন আমরা সিটি স্ক্যান করে দেখলাম না ব্রেনে কোনো হেমোরেজ নেই, তাহলে এটা ইসকেমিক স্ট্রোক। তখন ম্যানেজমেন্ট কি? ম্যানেজমেন্ট অ্যান্টিপ্লাটলেট ড্রাগ শুরু করবো আমরা, আর বাকিগুলো সিমটোম্যাটিক ম্যানেজমেন্ট। ওকে, এরপরে আমরা কারণ কেন হলো সেটা বের করার জন্য আমরা ইসিজি করি, ইকো করি, যদি আমরা অ্যাকচুয়াল ফিব্রিলেশন লেভেলে চিন্তা করি, অথবা যদি এক্সট্রাক্রেনিয়াল ব্লাড ভেসেল অক্লুশন চিন্তা করি, ক্যারোটিড ডুপ্লেক্স করি। যদি ক্যারোটিড ডুপ্লেক্স করে পাই ক্যারোটিড আর্টারিতে মোর দ্যান 70% স্টেনোসিস, তাহলে আমরা কি করতে পারি? ওই যে অ্যাথেরোস্ক্লেরোটিক প্লেক এটাকে সার্জারি করে বের করে ফেলতে পারি, যেটাকে বলা হয় ক্যারোটিড এন্ড আর্টারেক্টমি, অথবা হার্টের মতোই এখানে স্টেন্টিং করে দিতে পারি। এই হচ্ছে কমপ্লিট ম্যানেজমেন্ট অফ ইসকেমিক স্ট্রোক।
একটা জিনিস বলতে বাকি আছে, সেটা হচ্ছে ইসকেমিক স্ট্রোকের পেশেন্ট যদি আপনার কাছে 4.5 ঘন্টার ভিতরে আসে, যেটা আগে ছিল না, এখন আমরা এটা দিতে পারি। যে ইসকেমিয়া কেন হচ্ছে? কোনো একটা থ্রোম্বাস দিয়ে অক্লুশন হওয়ার কারণে। তাহলে আমরা এমআই তে থ্রোম্বাস দিয়ে অক্লুশন হলে যেমন থ্রোম্বোলাইটিক থেরাপি দেই, তাহলে হয় নট এনি স্ট্রোক। তাহলে অ্যান্টিপ্লাটিলেট ড্রাগ দিয়ে আমাদের তো বসে থাকতে হবে। তাহলে সেক্ষেত্রে আমরা কি করতে পারি? যদি 4.5 ঘন্টার ভিতরে আসে, তাহলে আমরা কিন্তু এক্ষেত্রেও থ্রোম্বোলাইটিক থেরাপি দিতে পারি। ঠিক আছে? কি দেই? ওই সেই ইয়ার মতো অ্যালটিপ্লেস, ডুয়েটিপ্লেস, ট্রাইটিপ্লেস এগুলো দিয়ে আমরা থ্রোম্বাসটাকে লাইসিস করে দিতে পারি। করে দিলে কি হবে? পেশেন্টের ড্যামেজ কম হবে এবং তার এই যে প্যারালাইসিস, উইকনেস, মরবিডিটি এগুলো কম হবে। ওকে, এখন না আপনি পেয়ে গেলেন যে তার টিপিক্যাল সিমটম অফ হেমোরেজ, পেশেন্ট অল্টার লেভেল অফ কনসাসনেস, অর্থাৎ তার কনসাসনেস লেভেল কম, তার ভমিটিং হয়েছে এবং তার পাশাপাশি যে তার এর সঙ্গে সিভিয়ার হেডেক আছে। তাহলে আমি ধারণা করলাম এটা হেমোরেজিক এবং সিটি স্ক্যান করে কনফার্ম হলো হেমোরেজিক। তাহলে হেমোরেজিক স্ট্রোকের কিন্তু ওরকম স্পেসিফিক ম্যানেজমেন্ট নেই। তখন আমাদের ম্যানেজমেন্ট কি? হেমোরেজিক স্ট্রোকের 1 নম্বর কারণ যেহেতু আনকন্ট্রোল ব্লাড প্রেশার, 1 নম্বর কাজ ব্লাড প্রেশার কন্ট্রোল করা। এবং হেমোরেজিক স্ট্রোকের কারণে ব্রেনে যদি হেমোরেজ এর কারণে সিজার হতে পারে, আমরা কি করি? এখানে সিজারটাকে বা কনভালশনটাকে কন্ট্রোল করার জন্য অ্যান্টি এপিলেপটিক ড্রাগ দিই, সাধারণত প্রোফাইল্যাকটিক হিসেবে। 30% পেশেন্টের এরকম হতে পারে, আর বাকিগুলো সব সিমটোম্যাটিক ম্যানেজমেন্ট। ওকে, এই হচ্ছে স্ট্রোকের ম্যানেজমেন্ট। এখন আসেন স্ট্রোকে যে ইডিমাটা হয়, বেশ করে ইসকেমিক স্ট্রোকে, হেমোরেজিক স্ট্রোকে হতে পারে হেমোরেজের চারপাশে ইডিমা হতে পারে। হেমোরেজিক স্ট্রোকে ইডিমা হওয়ার কারণ কি, আর ইসকেমিক স্ট্রোকে ইডিমা হওয়ার কারণ কি? আমরা জানি ব্রেনে সাধারণত সব থেকে কমন 2 ধরনের ইডিমা পায়। একটাকে বলা হয় সাইটোটক্সিক ইডিমা, আরেকটাকে বলা হয় ভ্যাসোজেনিক ইডিমা। এছাড়া আরেক ধরনের ইডিমা হতে পারে ইনফ্লামেটরি ইডিমা, যেটা বডির সব জায়গায় যেমন হয়, যে এক্সুডেশন হয়ে ইডিমা, সেই একই মেকানিজম। তাহলে সাইটোটক্সিক ইডিমা হয় ইসকেমিক স্ট্রোকে। কেন হয় সাইটোটক্সিক ইডিমা? আমরা জানি যে আমাদের নর্মাল একটা সেলে যে সোডিয়াম, পটাশিয়াম, এটিপিএস পাম্প থাকে, বডির সকল সেলে আছে। এই সোডিয়াম, পটাশিয়াম, এটিপিএস পাম্প ইজ লাইফ সেভিং পাম্প। তাহলে এই পাম্পের কাজ, এই পাম্পের কাজ হচ্ছে 3টা সোডিয়ামকে বাইরে বের করা আর 2টা পটাশিয়ামকে ভিতরে ঢোকানো। অর্থাৎ এটা আমরা কিভাবে মনে রাখবো? তেলা মাথায় তেল দিয়া। আমরা জানি এক্সট্রা সেলুলার স্পেসে সোডিয়াম বেশি, সোডিয়ামকে এই পাম্প বাইরেই বের করে। ইন্ট্রাসেলুলার স্পেসে পটাশিয়াম বেশি, পটাশিয়ামকে ভিতরের দিকেই ঢোকায়, তেলা মাথায় তেল দিতে। ঠিক আছে? তাহলে যখন স্ট্রোক হবে, ইসকেমিয়া হবে, তখন কি হবে? যখনই অক্সিজেন সাপ্লাই, স্ট্রোক ইসকেমিয়া মানে কি? অক্সিজেন সাপ্লাই কমে যায়। অক্সিজেন সাপ্লাই কমে গেলে কি হবে? মাইটোকন্ড্রিয়াতে অক্সিজেন কমে গেলে অক্সিডেটিভ ফসফোরাইলেশন কমে যাবে। অর্থাৎ মাইটোকন্ড্রিয়া অক্সিজেন ইউজ করে যে এটিপি তৈরি করে সেটা কমে যাবে। যখনই এটিপি কমে যাবে, এটিপি কমে গেলে যেহেতু এই পাম্পটা চলে কিভাবে? সোডিয়াম, পটাশিয়াম, এটিপিএস পাম্প, এটিপি খরচ করে চলে। অর্থাৎ এনার্জি খরচ করে যেদিকে কনসেন্ট্রেশন বেশি সেই দিকে ঠেলে বের করতে হয়, এই জন্য এনার্জি লাগে। ঠিক আছে? যখনই এটিপি প্রোডাকশন কমে যাবে, তখন এই পাম্পটা ফেল করবে। তখন সোডিয়ামকে সে বাইরে বের করতে পারবে না, পটাশিয়ামকে ভিতরে ঢোকাতে পারবে। ফলাফল হিসেবে কি হবে? উল্টা ঘটনা ঘটবে, সোডিয়াম আরো ভিতরে ঢুকবে আর তখন পটাশিয়ামটা বাইরে বের হয়ে যাবে। অর্থাৎ সোডিয়াম ইনফ্লাক্স হবে আর পটাশিয়ামটা হবে ইফ্লাক্স। ঠিক আছে? সোডিয়ামের বন্ধু হচ্ছে ওয়াটার। আমরা জানি আমাদের ডিসটাল কম্পিউটার টিউবুলে যখন সোডিয়াম অ্যাবজর্পশন, রিঅ্যাবজর্পশন হয়, তখন সোডিয়াম ওয়াটার রিঅ্যাবজর্পশন হয়, কারণ সোডিয়াম একটা অসমোটিক্যালি অ্যাক্টিভ সাবস্টেন্স। সে একা ঢুকবে না, সে ওয়াটারকে নিয়ে ঢুকবে। তাহলে কি হয়? যখনই এটিপি সিনথেসিস কমে যায়, তখন সোডিয়াম ওয়াটারকে নিয়ে ঢুকে পড়ে ভিতরে। ঠিক আছে? তাহলে সোডিয়াম যেহেতু 3 মোল সোডিয়াম এখন ভিতরে ঢুকছে, তাহলে কি হবে? বেশি বেশি ওয়াটারকে নিয়ে ভিতরে ঢুকবে, ফলে সেলটা কি হবে? সোয়েলড হবে, পানি দ্বারা ফুলে যাবে। এটার নামই হচ্ছে সাইটোটক্সিক ইডিমা, অর্থাৎ নিউরন গুলো ফুলে যাবে। ঠিক আছে? এখন সোডিয়াম যখন এন্ট্রি করবে সেলে, তখন এই যে ক্যালসিয়াম চ্যানেল, ভোল্টেজ গেটেড ক্যালসিয়াম চ্যানেলের পারমিয়াবিলিটি বেড়ে যাবে বা ওপেন হয়ে যাবে, তখন ক্যালসিয়াম সেলের ভিতরে ঢুকে যাবে। এই ক্যালসিয়াম সেলের ভিতরে ঢুকে গেলে ক্যালসিয়ামের কাজ হচ্ছে ইন্টারসেলুলার সকল এনজাইমকে অ্যাক্টিভেট করা। ফলে ইন্টারসেলুলার যে এনজাইম আছে, প্রোটিয়েজ, তারপর লিপিড পারঅক্সিডেজ, নিউক্লিয়াস, সবাইকে অ্যাক্টিভেট করে দেবে। এদের কাজ হচ্ছে সেলের প্রোটিনকে ভেঙে দেওয়া, নিউক্লিয়াসকে ভেঙে দেওয়া, সেল মেমব্রেনকে ভেঙে দেওয়া। আলটিমেটলি নিউরনটা ডিসরাপ্টেড হবে, নিউরনটা ভেঙে যাবে, নিউরনটা ডেড হবে। তাহলে কেন হয়? ওই যে আমরা পড়েছিলাম, যখনই ব্লাড সাপ্লাই 10-এর নিচে নেমে আসে, তখন এটিপি সিনথেসিস কমে যায়। কমে গেলে আয়নিক পাম্প ফেলিয়ার হয়, অর্থাৎ এই যে সোডিয়াম, পটাশিয়াম, এটিপি পাম্প ফেলিয়ার হয়, সোডিয়াম পানি নিয়ে ভিতরে ঢুকে পড়ে,
ফলে সেলটা ফুলে সাইটোটক্সিক এডিমা হয়। এই ইসকেমিয়া যদি বেশিক্ষণ থাকে তাহলে সেক্ষেত্রে ক্যালসিয়াম ঢুকে যাবে, সেলুলার এনজাইমকে অ্যাক্টিভেট করে দেবে এবং নিউরনটা আলটিমেটলি ড্যামেজ হবে, যেটাকে আমরা বলছি কি যে টোটাল নিউরনটা ডেড হয়ে গেল। কারণ আমরা জানি নিউরন একটা পার্মানেন্ট সেল, এটা যদি মারা যায় আপতরি হয়। ঠিক আছে, এটাই হচ্ছে আমার ইসকেমিক স্ট্রোকে এই যে আমরা যেটা পাই সাইটোটক্সিক এডিমা এবং যার কারণে সেল ডেথের কারণ। আরেক ধরনের এডিমা হতে পারে ভ্যাসোজেনিক এডিমা। ভ্যাসোজেনিক এডিমা হয় কোনো কিছু, যেমন এটা সব থেকে বেশি হয় টিউমারে, কোনো কিছু দ্বারা যদি কম্প্রেশন হয়, যেমন হেমোরেজিক স্ট্রোক। হেমোরেজিক স্ট্রোক হলে নিউরন এবং তার চারপাশে ব্লাড ভেসেল, এগুলো যেহেতু ব্লাডটা কি করে একটা জায়গা অফ্লুড করে ঠিক টিউমারের মতো, তখন কি হয় ব্লাড ভেসেলকে কম্প্রেস করে, নিউরনকে কম্প্রেস করে, ফলে তখন কি হয় এর পাশাপাশি ব্লাড ভেসেল যেহেতু রাপচার হয়, ফলে এখানে হাইড্রোস্ট্যাটিক প্রেসার উইদিন ব্লাড ভেসেল এটা বেড়ে যায় এবং এর কারণে ফ্লুইডটা বাইরে চলে আসে এবং তার চারপাশে ইডিমা হয়। এটাকে বলা হয় ভ্যাসোজেনিক ইডিমা। ঠিক আছে, তাহলে এই যে দুই ধরনের ইডিমা পেলাম, একটা হচ্ছে সাইটোটক্সিক ইডিমা আর একটা হচ্ছে ভ্যাসোজেনিক ইডিমা। সাইটোটক্সিক ইডিমা বা ইসকেমিক স্ট্রোকে যে ইডিমাটা হয়, এই ইডিমার কিন্তু আসলে তেমন কোনো ট্রিটমেন্ট নেই। এর ট্রিটমেন্ট হচ্ছে আপনার ওই যে থ্রম্বোলাইসিস করা, তাহলে ইডিমাটা কমবে, নিউরন ড্যামেজ কমবে। আর ভ্যাসোজেনিক এডিমার ট্রিটমেন্ট যেটা হেমোরেজিক স্ট্রোকে পাই অথবা টিউমার ব্রেনে হলে পাই, এই ভ্যাসোজেনিক এডিমাকে আমরা কন্ট্রোল করতে পারি বাই গিভিং স্টেরয়েড। স্টেরয়েড দিলে কি হবে, তখন এই ভ্যাসোজেনিক এডিমাটা কমে আসে। এই কারণে কিন্তু আমরা হেমোরেজিক স্ট্রোকে অথবা যদি ব্রেনের টিউমার হয় সেক্ষেত্রে কিন্তু আমরা স্টেরয়েড দিই, ইডিমাটা কমে যায়, হেডেক কমে যায়, লেশনের সাইজটা কমে যায়। ওকে, এখন আসেন ইয়ং পেশেন্টের স্ট্রোক। একজন পেশেন্টের বয়স 25 বছর, সে কি স্ট্রোক নিয়ে আসতে পারে? এই জিনিসটা কিন্তু আমাদের জানা থাকতে হবে যে 25 বছর হোক, 30 বছর হোক, 35 বছর হোক, সেও কিন্তু স্ট্রোক নিয়ে আসতে পারে। স্ট্রোক কিন্তু আসলে ওল্ড এজের একটা ডিজিজ, অর্থাৎ মোর দ্যান 55 ইয়ার্সে সাধারণত স্ট্রোক। তবে ইয়ং পেশেন্টেরও স্ট্রোক হতে পারে। 55 বছরের আগে স্ট্রোক হলে সেটাকে বলা হয় ইয়ং স্ট্রোক। এই ইয়ং স্ট্রোক কেন হতে পারে যদি বলা হয়, পরীক্ষায় সিঙ্গেল বেস্ট কোশ্চেনও আসে। ইয়ং স্ট্রোক হতে পারে ইনফ্রাক্টিভ, হতে পারে হেমোরেজিক, হতে পারে সাবআরকনাইন হেমোরেজ। তাহলে সেরেব্রাল ইনফ্রাকশন নিয়ে আসতে পারে যার বয়স 25 বছর, 30 বছর, 35, 40 বছর এরকম মানুষ। যদি এমন হয় কারোর কি ভালভুলার হার্ট ডিজিজ আছে, হতে পারে না রিউমেটিক হার্ট ডিজিজ, রিউমেটিক ফিভার হয়েছে, তার ভালভুলার হার্ট ডিজিজ, তাহলে অ্যাট্রিয়াল ফিব্রিলেশন হয়েছে, থ্রম্বোস ফর্মেশন হয়েছে, স্ট্রোক। তাহলে এই ইয়ং পেশেন্ট মে কাম উইথ ইসকেমিক স্ট্রোক যদি তার ভালভুলার হার্ট ডিজিজ থাকে। ওকে, তাহলে এক নম্বর কারণ ইসকেমিক স্ট্রোকের ইয়ং পেশেন্ট কার্ডিয়াক এমবোলিজম। এছাড়া আরো অনেকগুলো ডিভিশনের কারণ দেওয়া আছে, এগুলো রেয়ার কজ। প্রিম্যাচিউর অ্যাথেরোস্ক্লেরোসিস, যেটাকে আমরা ফ্যামিলিয়াল হাইপারকোলেস্টেরোলেমিয়া বলি, কোনো কারণে আর্টেরিয়াল ডিসেকশন হয়েছে, যেমন মনে করেন কারণ রেনাল আর্টারি স্টেনোসিস আছে কনজেনিটাল, তাহলে তার হাইপারটেনশন ডেভেলপ করবে ইয়ং বয়সে, আর্টেরিয়াল ডিসেকশন হয়ে স্ট্রোক হতে পারে। এখন আসেন হেমোরেজিক স্ট্রোক। ইয়ং পেশেন্ট হেমোরেজিক স্ট্রোক নিয়ে আসতে পারে আপনার কাছে, কেন আসতে পারে? এক, জন্ম থেকে তার আর্টেরিওভেনাস ম্যালফরমেশন হতে পারে, সে কোনো ড্রাগ খায়, অ্যাম্ফেটামিন খায়, কোকেন খায়, তাহলে ইয়ং পেশেন্ট হতে পারে। হতে পারে তার কোয়াগুলোপ্যাথি আছে, অর্থাৎ কোনো ব্লিডিং ডিসঅর্ডার আছে, অথবা হতে পারে তার ভালভুলার হার্ট ডিজিজ আছে, এর কারণে সে অ্যান্টিকোয়াগুলেন্ট ড্রাগ, তাহলে কিন্তু হেমোরেজিক স্ট্রোক নিয়ে আসতে পারে, ইয়ং স্ট্রোক। আর সাবআরকনাইন হেমোরেজ, এটাও কিন্তু ইয়ং পেশেন্ট নিয়ে আসতে পারে, জন্ম থেকে তার অ্যানিউরিজম আছে ব্রেন, তাহলে সাবআরকনাইন হেমোরেজ নিয়ে আসতে পারে যে কোনো মানুষ। তাহলে দিস আর দ্য কজেস অফ ইয়ং স্ট্রোক। তাহলে এটা আমরা ভুল করলে চলবে না, মনে রাখতে হবে ইয়ং পেশেন্ট স্ট্রোক নিয়ে আসতে পারে, তখন আমরা এইগুলো সাসপেক্ট করব এবং সেই অনুযায়ী ইনভেস্টিগেশন করব। পরীক্ষায় কিন্তু এখান থেকে এমসিকিউ কোশ্চেন আসছে যে ইয়ং পেশেন্ট স্ট্রোক কখন নিয়ে আসতে পারে। এখন আসেন আমরা যে হেমোরেজিক স্ট্রোক নিয়ে কথা বলছিলাম, তার ভিতরে 5% হচ্ছে সাবআরকনাইন হেমোরেজ। এই সাবআরকনাইন হেমোরেজ সম্পর্কে পরীক্ষায় সব থেকে বেশি কোশ্চেন আসে। ঠিক আছে, কারণ সাবআরকনাইন হেমোরেজ একটা মেডিকেল ইমার্জেন্সি, যার ইমিডিয়েট ম্যানেজমেন্ট না দিতে পারলে এর ডেথ রেট অনেক বেশি। তাহলে সাবআরকনাইন হেমোরেজ কিন্তু ফিমেলদের কমন দেন মেল, এবং এটা কিন্তু ইয়ং পেশেন্টের বেশি হয়। ঠিক আছে, তাহলে সাবআরকনাইন হেমোরেজ কেন হতে পারে? সাবআরকনাইন হেমোরেজের কারণ মূলত তিনটা। একটা, যদি অ্যানিউরিজম রাপচার হয়, এটা 85% ক্ষেত্রে এটাই কারণ। 2 নাম্বার, যদি পেশেন্টের আনকন্ট্রোল হাইপারটেনশন থাকে। 3 নাম্বার, যদি আর্টেরিওভেনাস ম্যালফরমেশন থাকে। এই তিনটাই মেন কারণ। তাহলে মেন কারণ অ্যানিউরিজম। এই অ্যানিউরিজম থাকে সাধারণত কোথায়? সব থেকে কমন সিঙ্গেল বেস কোশ্চেন আসতে পারে পরীক্ষায়,
যে মোস্ট কমন সাইট হচ্ছে অ্যান্টেরিয়র কমিউনিকেটিং আর্টারি। আর সেকেন্ড কোথায় হতো 25% ক্ষেত্রে পোস্টেরিয়র কমিউনিকেটিং আর্টারি, আর 20% ক্ষেত্রে এটা মিডল সেরেব্রাল আর্টারি। তাহলে আমরা একটু দেখে নিই, ছবিটা দেখতে পারলে ক্লিয়ার হতো। আমরা যেটা আগেই দেখে আসছি একটা ছবিটা যে আমরা এই ছবিটা একটু দেখাই তাহলে জিনিসটা বুঝতে সুবিধা হবে। এই ছবিটা আবার একটু দেখি। এই ছবিতে এই যে সামনে দুইটা অ্যান্টেরিয়র সেরেব্রাল আর্টারি, এর মাঝখানে যে কমিউনিকেশন এটাকে বলা হয় অ্যান্টেরিয়র কমিউনিকেটিং আর্টারি বা অ্যাকোয়া বা একম। ঠিক আছে, এইখানে সব থেকে বেশি হয়। এরপর এই যে এটার সঙ্গে এই যে মিডল সেরেব্রাল আর্টারি বা ইন্টারনাল ক্যারোটিড আর্টারির সঙ্গে পোস্টেরিয়র সেরেব্রাল আর্টারি যে কমিউনিকেশন এটাকে বলা হয় পোস্টেরিয়র কমিউনিকেটিং আর্টারি। এটা হচ্ছে সেকেন্ড কমন 25% ক্ষেত্রে, আর মিডল সেরেব্রাল আর্টারি 20%। তাহলে এই যে কোনো জায়গায় অ্যানিউরিজম হওয়ার চান্স সব থেকে বেশি, অন্য যে কোনো জায়গায় হতে পারে, তবে এই জায়গাগুলোতে সব থেকে কম। তাহলে এই অ্যানিউরিজম যদি রাপচার হয় তাহলে সেই পেশেন্ট কি ক্লিনিক্যাল ফিচার নিয়ে আসবে? আমরা সবাই জানি সাবআরাকনয়েড হেমোরেজের পেশেন্টের টিপিক্যাল ক্লিনিক্যাল ফিচার সাডেন অনসেট, সিভিয়ার থান্ডারক্ল্যাপ হেডেক। পেশেন্ট বলবে আমার জীবনে এত মাথা ব্যথা হয় না, এবং সাধারণত পেশেন্টের একটা হিস্ট্রি থাকে, সে কোনো একটা কাজ করছিল অর্থাৎ এক্সারশনের সময় এটা হয়েছে, ইভেন সেক্সুয়াল অ্যাক্টিভিটির সময় হতে পারে, কোনো শারীরিক পরিশ্রম করছিল এরকম সময় হতে পারে। হঠাৎ করে সিভিয়ার মাথা ব্যথা, থান্ডারক্ল্যাপ হেডেক যেটাকে বলে, এর সঙ্গে অ্যাসোসিয়েটেড, যেহেতু ব্রেনে ব্লিডিং হচ্ছে তার মানে কি হবে, নজিয়া ভমিটিং হবে, এবং এর পাশাপাশি কি হয়, নেক স্টিফনেস থাকতে পারে, নাও থাকতে পারে। আর পেশেন্টকে যদি আমরা এক্সামিনেশন করি তাহলে দেখবো তার ফটোফোবিয়া হচ্ছে, সে কোনো কিছু দেখতে পাচ্ছে না, পাশাপাশি নেক স্টিফনেস থাকতে পারে। তাহলে সিভিয়ার থান্ডারক্ল্যাপ হেডেক, জীবনে এমন হেডেক হয় নাই, এবং এর সঙ্গে যদি নজিয়া ভমিটিং থাকে, যেগুলো রেসিডেন্ট ইন্ট্রাক্রেনিয়াল প্রেশার ফিচার, পাশাপাশি ফটোফোবিয়া থাকে, নেক স্টিফনেস থাকে, আর আমরা যদি অপথলমোস্কোপ অ্যাভেলেবল থাকে তাহলে দেখবো যে সাব হায়ালয়েড হেমোরেজ আছে, তাহলে ডায়াগনোসিস কনফার্ম দিস ইজ সাবআরাকনয়েড হেমোরেজ। তাহলে পরীক্ষা যদি কোশ্চেন আসে সাবআরাকনয়েড হেমোরেজ, আমরা আগেই বলেছি সবথেকে কমন কোথায়, পোস্টেরিয়র কমিউনিকেটিং আর্টারি। এখানে একটা জিনিস একটু মনে রাখবো আমরা, সেটা হচ্ছে পরীক্ষায় সিঙ্গল বেস্ট কোশ্চেন আসতে পারে যে পোস্টেরিয়র যে কমিউনিকেটিং আর্টারি, এই পোস্টেরিয়র কমিউনিকেটিং আর্টারিতে এখানে যদি কোনো অ্যানিউরিজম হয়, এই পোস্টেরিয়র কমিউনিকেটিং আর্টারি আমাদের ঠিক থার্ড নার্ভের পাশ দিয়ে যায়, অর্থাৎ থার্ড নার্ভ যেহেতু আমাদের ক্যাভার্নাস সাইনাসের দুই পাশ দিয়ে আসে, পোস্টেরিয়র কমিউনিকেটিং আর্টারিও ক্যাভার্নাস সাইনাসের পাশেই থাকে। এই পোস্টেরিয়র কমিউনিকেটিং আর্টারিতে যদি অ্যানিউরিজম হয় তাহলে থার্ড নার্ভ কম্প্রেসড হতে পারে, ফলে সাবআরাকনয়েড হেমোরেজের যে ক্লিনিক্যাল ফিচার সেগুলোর পাশাপাশি থার্ড নার্ভ পালসের ফিচার থাকতে পারে, অর্থাৎ তার প্রসেস থাকতে পারে, পিপলটা ডাইলেটেড থাকতে পারে, এবং আইবলটা ডাউন এবং আউট থাকতে পারে, যেটা থার্ড নার্ভ পালসের ফিচার। যদি কোনো পেশেন্টের সাবআরাকনয়েড হেমোরেজের ক্লিনিক্যাল ফিচার পাশাপাশি থার্ড নার্ভ পালসের ফিচার থাকে, তাহলে আমরা ক্লিনিক্যালি বলে দিতে পারি এটা পোস্টেরিয়র কমিউনিকেটিং আর্টারিতে অ্যানিউরিজম। এটাই কিন্তু সিঙ্গেল বেস কোশ্চেন হতে পারে। এখন সাবআরাকনয়েড হেমোরেজ আপনি সাসপেক্ট করবেন, তাহলে আপনি কি ইনভেস্টিগেশন করবেন? যদি একটা ইনভেস্টিগেশন করি, এক্ষেত্রে আমাদের ইনভেস্টিগেশন চয়েস হচ্ছে সিটি স্ক্যান। সিটি স্ক্যান করলে কি পাবো? 90% ক্ষেত্রে সিটি স্ক্যান ইজ ডায়াগনস্টিক। যদি পরীক্ষায় কোশ্চেন আসে কোন ধরনের সিটি স্ক্যান, এটা কি আমরা কন্ট্রাস্ট নাকি নন কন্ট্রাস্ট সিটি স্ক্যান করবো? অবশ্যই নন কন্ট্রাস্ট, কারণ কন্ট্রাস্টের কারণেই তো ব্রেন সাদা সাদা হয়ে যাবে, তাহলে আমরা হেমোরেজ বুঝতে পারবো। নন কন্ট্রাস্ট সিটি স্ক্যান 90% ক্ষেত্রে সিটি স্ক্যান সাবআরাকনয়েড হেমোরেজ ধরে ফেলে, 10% ক্ষেত্রে এটা নেগেটিভ হতে পারে। যদি নেগেটিভ হয় সেক্ষেত্রে কি করব, 12 ঘন্টা ওয়েট করতে হবে। 12 ঘন্টা পরে আমরা সিএসএফ করব। 12 ঘন্টা পরে সিএসএফ করে আমরা দেখতে পারি যে সাবআরাকনয়েড হেমোরেজ হলে কি পাবো, সিএসএফ এর ব্লাড অথবা জ্যান্থোক্রোমিয়া। যদি সিএসএফ করে এটা পাই তাহলে ডায়াগনোসিস কনফার্ম, এটা সাবআরাকনয়েড হেমোরেজ। আর যদি দেখা যায় দুইটাই নেগেটিভ, সিটি নেগেটিভ এবং সিএসএফ নেগেটিভ, কনফার্ম দিস ইজ নট সাবআরাকনয়েড হেমোরেজ, আর কোনো ইনভেস্টিগেশন লাগবে না। ওকে, তাহলে সাবআরাকনয়েড হেমোরেজের পেশেন্টকে আমরা কিভাবে ম্যানেজ করব? দেখেন ছবিটা আমরা দেখি, এখানে ব্লিডিংটা কোথায় হচ্ছে, দেখুন সিলভিয়ান ফিশার বলে এটাকে, অর্থাৎ এই ব্লিডিংটা কিন্তু ব্রেন প্যারেনকাইমে না, যেসব জায়গায় ফাঁকা ফাঁকা জায়গা ব্রেনে, অর্থাৎ সালকাই জায়গায় যেখানে সাবআরাকনয়েড স্পেস সেখানে ব্লিডিং, এই যে পেরিমেসেনসেফালিক ব্লিডিং বলা হয়, অর্থাৎ এখানে ঠিক পঞ্জের চারপাশে সাবআরাকনয়েড স্পেসে ব্লিডিং। তাহলে আমরা এরকম ব্রেনে বিভিন্ন জায়গায় এরকম সাদা সাদা দেখবো যে এটা সাবআরাকনয়েড হেমোরেজের ব্লিডিং। তাহলে সাবআরাকনয়েড হেমোরেজ হলে আমরা কিভাবে ম্যানেজ করি? সাবআরাকনয়েড হেমোরেজের ম্যানেজমেন্ট হচ্ছে 3H বলে, 3H। এক নম্বর হচ্ছে হাইড্রেশন, অর্থাৎ তার ফ্লুইড মেনটেন করতে হবে। 2 নম্বর কন্ট্রোল হাইপারটেনশন, আর 3 নম্বর হচ্ছে হেমোডাইলুশন।
হেমোডাইলেশন মানেই হচ্ছে হাইড্রেশন, অর্থাৎ ব্লাডটাকে থিন রাখা আর হাইপারটেনশন কন্ট্রোল করা। এখানে একটা মজার জিনিস শেয়ার করি, সেটা হচ্ছে যেটা আমরা সবাই ম্যানেজমেন্টের সময় ব্যবহার করি, কিন্তু কেন কাজ করে কিভাবে কাজ করে আমরা জানি। সাবরেকটাল হেমোরেজের পেশেন্টকে আমরা কি করি, নিমোডিপিন দিই। প্রশ্ন হচ্ছে নিমোডিপিন একটা ক্যালসিয়াম চ্যানেল ব্লকার, আমরা কিন্তু নিমোডিপিনটাই দিই, অন্য ক্যালসিয়াম চ্যানেল ব্লকার কেন দিই? আমরা তো অ্যামলোডিপিন দিতে পারি, নিকারডিপিন, নিফেডিপিন দিতে পারি, কেন দিই না? কারণ হচ্ছে এই ক্যালসিয়াম চ্যানেল ব্লকার গুলো মেনলি কাজ করে পেরিফেরাল ব্লাড ভেসেলের উপর, সেন্ট্রাল অর্থাৎ ব্রেন ব্লাড ভেসেলের উপরে এগুলোর ইফেক্ট খুবই কম। সে কারণে কি হবে, পেরিফেরাল ব্লাড ভেসেলের উপর কাজ করবে কিন্তু সেন্ট্রাল ব্লাড ভেসেলের উপর তেমন কাজ করবে। কিন্তু নিমোডিপিন মেনলি ব্রেন সিলেক্টিভ, ব্রেনের ব্লাড ভেসেলের উপর কাজ করে, অর্থাৎ ব্রেনের ব্লাড ভেসেলকে আমরা জানি ক্যালসিয়াম চ্যানেল ব্লকার, এটা ভ্যাসো ডাইলেশন করে। তাহলে নিমোডিপিন কি করবে, ব্লাড ভেসেলকে ডাইলেট করে দেবে, স্মুথ মাসলকে ডাইলেট করে দেবে। ঠিক আছে, এই কারণে আমরা অন্য ক্যালসিয়াম চ্যানেল ব্লকার ব্যবহার না করে নিমোডিপিন ব্যবহার করি। এখন প্রশ্ন হচ্ছে নিমোডিপিন অর্থাৎ আপনার কি হচ্ছে, একটা অ্যানিউরিজম ছিল, সেই অ্যানিউরিজমটা রাপচার হচ্ছে, আপনি কেন আবার সেই পেশেন্টের ব্লাড ভেসেলকে আপনি ডাইলেট করে দিচ্ছেন? কেমন মনে হচ্ছে না? এরকম একটা অ্যানিউরিজম আছে, অ্যানিউরিজমটা রাপচার হয়েছে, আর আপনি কি করছেন, ব্লাড ভেসেলটাকে ডাইলেট রাখার জন্য আপনি আবার নিমোডিপিন দিচ্ছেন। কেন হয়? আপনি তো ব্লাড ভেসেল ডাইলেট করে দিলে আরো বেশি ব্লিডিং হয়, কিন্তু না, এখানে নিমোডিপিন দেওয়ার কারণ হচ্ছে এই যে টু প্রিভেন্ট ডিলেড ইসকেমিয়া। কি জিনিস এটা? তার মানে হচ্ছে যখনই আমাদের কোনো জায়গায় ব্লিডিং হয়, এরকম অ্যানিউরিজম রাপচার হয়, আমরা যদি আমাদের নর্মাল ফিজিওলজিক্যাল মেকানিজম হচ্ছে এই ব্লিডিংটাকে বন্ধ করার জন্য আমাদের ব্রেন কি করে, ট্রানজিয়েন্ট ভ্যাসো কনস্ট্রিকশন করে, অর্থাৎ বডির সব জায়গায় ব্লিডিং হলেই ব্লাড ভেসেল কনস্ট্রিকশন হয়। তাহলে যখনই ব্লিডিং হয় তখন এই ব্লাড ভেসেলটা কনস্ট্রিকশন হয়। ঠিক আছে, এবং এই ব্লিডিংটা কোথায় হচ্ছে, সাবরেকনাল স্পেসে। আমরা সবাই জানি আমাদের ব্রেনে যত ব্লাড ভেসেল আছে সবগুলোই থাকে সাবরেকনাল স্পেস। তাহলে সাবরেকনাল স্পেসে যত ব্লাড ভেসেল আছে সব জায়গায় এই ব্লাড গুলো চলে যাবে, আরবিসি চলে যাবে। আমরা জানি আমাদের যে আরবিসি, এই ব্লাড কিন্তু কখনোই সাবরেকনাল স্পেসে থাকে না বা সিএসএফ এ থাকে না। যখনই সাবরেকনাল স্পেসে আরবিসি চলে যায় তখন এই আরবিসিটা মেটাবলাইজড হয় এবং এটা টক্সিক সাবস্টেন্স হিসেবে কাজ করে, এবং সাবরেকনাল স্পেসে যত ব্লাড ভেসেল আছে সকল ব্লাড ভেসেলের স্মুথ মাসেলকে ইরিটেট করে এবং সকল ব্লাড ভেসেলের স্মুথ মাসেলকে কনস্ট্রিক্ট করে। ফলে কি হবে, সকল ব্লাড ভেসেল কনস্ট্রিক্টেড হয়ে যাবে। তাহলে একদিকে ব্লিডিং হচ্ছে, অ্যানিউরিজম রাপচার হয়, অন্যদিকে সকল ব্লাড ভেসেল কনস্ট্রিকশন হয়ে উল্টা আরো কি হবে, ব্রেনে এক জায়গায় হয়েছে হেমোরেজ, পুরা ব্রেনে ব্লাড সাপ্লাই কমে যেয়ে ইসকেমিয়া হয়ে ইসকেমিক স্ট্রোক হয়ে যেতে পারে। টু প্রিভেন্ট দিস ইসকেমিয়া আমরা নিমোডিপিন দিই যাতে আমাদের সকল ব্লাড ভেসেল ডাইলেটেড থাকে। এই হচ্ছে নিমোডিপিন দেওয়ার কারণ। এবং আমরা সবাই আরো একটা জিনিস জানি, যদি কোনো পেশেন্ট হেমোরেজিক স্ট্রোকের পেশেন্টের ভেন্ট্রিকুলার এক্সটেনশন থাকে, অর্থাৎ হেমোরেজ, ব্রেন প্যারেনকাইমাতে হেমোরেজ উইথ ভেন্ট্রিকুলার এক্সটেনশন, তাদের ক্ষেত্রে আমরা নিমোডিপিন দিই, যেটা নিমোকেল নামে পাওয়া যায়। কেন দিই? কারণ কি, ভেন্ট্রিকুলার এক্সটেনশন মানে কি, ভেন্ট্রিকুলার ভিতরে চলে যাওয়ার অর্থ হচ্ছে এই ব্লাডটা সিএসএফ এ চলে যাওয়া, সিএসএফ এ চলে গেলে এই আরবিসিটা সাবরেকনাল স্পেসের সকল ব্লাড ভেসেলকে এই সেম মেকানিজমে ইরিটেট করবে, কনস্ট্রিক্ট করবে, যাতে কনস্ট্রিকশন না করতে পারে। সেই ক্ষেত্রে হেমোরেজিক স্ট্রোকের ক্ষেত্রেও আমরা নিমোডিপিন, এবং এই নিমোডিপিনটা আমরা দিই 21 দিন, কারণ হচ্ছে এই আরবিসি টক্সিক ইফেক্টটা থাকে সাধারণত 15 থেকে 20 দিন, এই কারণে আমরা 21 দিন পর্যন্ত নিমোডিপিন দিই। This is the mechanism of nimodipine to prevent delayed ischemia. Ischemic stroke কে প্রিভেন্ট করার জন্য। আলটিমেটলি সাবরেকনাল হেমোরেজের ম্যানেজমেন্ট হচ্ছে, যদি বলা হয় যে বেস্ট ম্যানেজমেন্ট কোনটা, ম্যানেজমেন্ট দুই ভাবে করা যায়, একটা নিউরো মেডিসিনের লোকজন করে আর একটা নিউরো সার্জনরা করে। নিউরো মেডিসিনের লোকজন করে কয়েলিং, যেটাকে বলা হয় প্লাটিনাম কয়েলিং। দিস ইজ দ্য বেস্ট ম্যানেজমেন্ট অ্যান্ড স্পেসিফিক ম্যানেজমেন্ট। এর ভিতরে প্লাটিনাম কয়েল ঢুকিয়ে দিবে, ফলে অ্যানিউরিজমটা ব্লক হয়ে যাবে। অথবা নিউরোসার্জনরা কি করে, এই যে অ্যানিউরিজম থাকে, অ্যানিউরিজমের গলা, এই গলার ভিতরে ক্লিপ করিয়ে দেয়, যেটাকে বলা হয় সার্জিক্যাল ক্লিপিং। এই হচ্ছে ফাইনাল ম্যানেজমেন্ট অফ সাবরেকনাল হেমোরেজ, অর্থাৎ পার্মানেন্ট ম্যানেজমেন্ট। ঠিক আছে, এখান থেকে কিন্তু সিঙ্গেল বেস্ট কোশ্চেন আসে। ওকে, যে কিভাবে সাবরেকনাল হেমোরেজ আমরা ডায়াগনোসিস করতে পারি, কিভাবে ম্যানেজ করতে পারি, এবং এটার বেস্ট ম্যানেজমেন্ট কোনটা, সিঙ্গেল বেস্ট ম্যানেজমেন্ট বললে আমরা কোনটা করি। ওকে, তাহলে এই হচ্ছে সাবরেকনাল হেমোরেজ। তাহলে আমরা যে তিন ধরনের স্ট্রোক করলাম, আশা করি এই তিন ধরনের স্ট্রোকের ম্যানেজমেন্ট
এবং এই 3 ধরনের স্ট্রোকের ডায়াগনোসিস আমাদের আশা করি করতে অসুবিধা হবে। তাহলে ইসকেমিক স্ট্রোক হোক, হেমোরেজিক স্ট্রোক হোক বা সাবআকুলার স্ট্রোক হোক, সব ক্ষেত্রে ফার্স্ট লাইন ইনভেস্টিগেশন হচ্ছে আমরা সিটি স্ক্যান করব এবং সিটি স্ক্যান ইন্টারপ্রিটেশন কি হবে সেটা আমরা দেখেছি। এখন আসেন আমরা যদি এফসিপিএস এর কথা চিন্তা করি, যে সিঙ্গেল বেস কোশ্চেন এফসিপিএস এ এখন 25%, তাহলে কিভাবে সিঙ্গেল বেস কোশ্চেন আসতে পারে? আমি একটা উদাহরণ দেখাচ্ছি আপনাকে যে কিভাবে সিঙ্গেল বেস কোশ্চেন আসতে পারে। দেখেন এখানে কি বলা হচ্ছে, 45 বছর বয়স একজন স্কুল টিচার সাডেনলি ডেভেলপ সিভিয়ার হেডেক ভমিটিং while he was delivering lecture। যখন ক্লাস নিচ্ছিল হঠাৎ করে সিভিয়ার হেডেক এবং বমি করার পরে তার জিসিএস দেখা গেল 15 আছে। সকল ফাইন্ডিংস নর্মাল, শুধুমাত্র নেক স্টিফনেস আছে। সকল ফাইন্ডিংস নর্মাল মানে বোঝানো হচ্ছে তার হাতে পায়ে কোনো উইকনেস নাই, কিছুই নেই, শুধু নেক স্টিফনেস আছে। and had a history of fever 15 days back। 15 দিন আগে একটা জ্বর হয়েছিল, আর কোনো মেডিকেল হিস্ট্রি তার নাই। তাহলে 15 দিন আগে জ্বর, এটা আপনাকে ডিস্ট্রাক্ট করতে পারে যে এটা কি মেনিনজাইটিস? না, এটাকে আমরা মেনিনজাইটিস কেন বলতে পারবো না? কারণ তার এখন কোনো জ্বর নেই। ঠিক আছে, 15 দিন আগে জ্বর সিগনিফিক্যান্ট না, এখন কোনো জ্বর নেই এবং অন্য কোনো ক্লিনিক্যাল ফাইন্ডিংস তার নেই, শুধুমাত্র নেগেটিভ। আমার সাসপিশন হচ্ছে এটা সাবআকুলার হেমারেজ। সিটি স্ক্যান করলাম, দেখলাম সিটি স্ক্যান নেগেটিভ নরমাল। তাহলে এরপরে আমি কি করব? সিটি স্ক্যান নরমাল, তাহলে আমার এরপরের ম্যানেজমেন্ট কি হবে? আচ্ছা, একজন প্রশ্ন করেছেন যে সেরেব্রাল ব্লাড ফ্লো বাড়ানোর জন্য আমরা যে ক্যাভিনটন টাইপের যে ড্রাগগুলো ব্যবহার করি, এই ড্রাগগুলো ইসকেমিক স্ট্রোকে দিতে পারি কিনা। কিছু কিছু স্টাডি বলে যে এই ড্রাগগুলো সেরেব্রাল ব্লাড ভেসেলের ভ্যাসোডাইলেশন করে এবং সেগুলোর কারণে ব্লাড ফ্লো কিছুটা হলেও বাড়ে। ঠিক এই চিন্তা থেকে আমরা এই ড্রাগগুলো ব্যবহার করি। হ্যাঁ, এগুলো আমরা দিতে পারি শর্ট টার্মে। আরেকটা প্রশ্ন করেছেন যে স্ট্রোকের ম্যানেজমেন্টে ফ্লুইড থেরাপির রোল আছে কিনা। অবশ্যই আছে। স্ট্রোকে সব থেকে কমনলি যে প্রেজেন্টেশনটা রোগী নিয়ে আসতে পারে ইলেকট্রোলাইট ইমব্যালেন্স, যেটাকে আমরা বলি কি বলি, SIADH, সিনড্রোম অফ ইনঅ্যাপ্রোপ্রিয়েট অ্যান্টিডায়োটিক হরমোন সিক্রেশন। স্ট্রোক হলে অ্যান্টিডায়োটিক হরমোন সিক্রেশন বেড়ে যায়, বেড়ে গেলে তখন আমাদের কি হয়, অ্যান্টিডায়োটিক হরমোনের কারণে আমাদের সোডিয়াম কনসেন্ট্রেশন কমে যায়, এডিএইচ। ফ্লুইড অ্যাবজর্পশন বেশি হয় দেন সোডিয়াম, ফলে হাইপোনেট্রিমিয়া হতে পারে। এই কারণে আমরা নর্মাল স্যালাইন দেই টু প্রিভেন্ট দিস হাইপোনেট্রিমিয়া, এবং আমরা ইলেকট্রোলাইট টেস্ট করে তো আমরা অবশ্যই দেখব। তবে হেমোরেজিক স্ট্রোকে অবশ্যই ফ্লুইড দিতে হবে, কারণ হচ্ছে হেমোরেজিক স্ট্রোকে কি হয়, এক নম্বর হচ্ছে আমরা বলেছিলাম যে হাইপারটেনশন কন্ট্রোল করবো, পাশাপাশি দুইটা কাজ করতে হবে, হাইড্রেশন এন্ড হিমোডাইলেশন। তার কারণ হচ্ছে যখনই আমাদের ব্লিডিং হয়, অ্যানিউরিজম রাপচার হয়, তখন আমাদের কি হয়, কোয়াগুলেশন সিস্টেম অ্যাক্টিভেটেড হয়ে যায় যাতে ব্লিডিং বেশি না হয়। এই কোয়াগুলেশন সিস্টেম অ্যাক্টিভেটেড হওয়ার কারণে আমাদের ব্লাড ভেসেলটাকে হিমোডাইলিউশন করতে হয়। ঠিক আছে, অর্থাৎ ব্লাড ভেসেল ভিতরে ফ্লুইডটাকে থিন রাখতে হয় যাতে ব্রেনের ভিতরে ব্লাড সাপ্লাইটা অ্যাডিকুয়েট থাকে। এই কারণে অবশ্যই হেমোরেজিক স্ট্রোকে তার 2 থেকে 3 লিটার আমরা ফ্লুইড দিই, সাবআকুলার হেমোরেজিক বলা বলে সাবআকুলার হেমোরেজিক। আর হেমোরেজিক স্ট্রোকে ফ্লুইড আমরা দিব ওই চিন্তা থেকে যে যদি আমাদের এখানে হাইপোনেট্রিমিয়া থাকে তাহলে সেক্ষেত্রে ফ্লুইড দেব। ঠিক আছে। আচ্ছা, আরেকজন কোশ্চেন করেছেন যে অ্যান্টিরিয়র সার্কুলেশন স্ট্রোক কেন কম? তার কারণ হচ্ছে আমাদের ক্যারোটিড আর্টারিতে সব থেকে বেশি অ্যাথেরোস্ক্লেরোসিস হয়। এই কারণে আমাদের ক্যারোটিড আর্টারির ব্রাঞ্চ যেহেতু অ্যান্টিরিয়র এবং মিডল সেরেব্রাল আর্টারি, এই কারণে অ্যান্টিরিয়র সার্কুলেশন স্ট্রোক ইজ মোর কমন দেন পোস্টেরিয়র সার্কুলেশন স্ট্রোক। ওকে, হোয়াট অ্যাবাউট ম্যানিটোলিন হেমোরেজিক স্ট্রোক? আচ্ছা, যদি কোনো পেশেন্টের, আমরা যেহেতু হেমোরেজিক স্ট্রোকে সব থেকে বেশি যেটা আমরা পাই ইডিমা, অর্থাৎ হেমোরেজের চারপাশে ইডিমা হয়, এই ইডিমা কমানোর জন্য আমরা যেটা ব্যবহার করি সেটা হচ্ছে স্টেরয়েড। কিন্তু যদি কোনো পেশেন্টের কনসাসনেস লেভেল খুব কম থাকে, কখন কনসাসনেস লেভেল কম থাকে? যদি ইডিমাটা অনেক বড় হয়, যদি মিড লাইন শিফটিং থাকে, এবং যদি দেখা যায় পেশেন্টের মানে জিসিএস অনেক বেশি কম থাকে, সেই সব পেশেন্টের ক্ষেত্রে আমরা ম্যানিটল দিই টু রিডিউস দিস ইডিমা। 3 ডেজ আমরা 3 দিন ম্যানিটল ব্যবহার করি। এই যদি মিড লাইন শিফটিং থাকে, ইডিমাটা অনেক বেশি থাকে, এবং ইসকেমিক স্ট্রোকে ব্যবহার করতে পারি যদি দেখা যায় যে পেশেন্টের পুরা অর্ধেক জুড়ে, যেমন মিডল সেরেব্রাল আর্টারি
অক্লুশন হলে কি হয়, একদম পুরো অর্ধেক জুড়ে ইসকেমিয়া, পাশাপাশি বড় ইডিমা, সেক্ষেত্রে আমরা কিন্তু ম্যানিটল ব্যবহার করি টু রিডিউস দিস ইডিমা, এবং এটা খুবই ইফেক্টিভ ব্রেন ইডিমা কমানোর জন্য। ঠিক আছে, ওকে, তাহলে আমরা যে কোশ্চেনটা বলছিলাম যে সাবরেক্টাল হিমোরেজ যদি আমরা সাসপেক্ট করি, সিটি স্ক্যান নেগেটিভ পাই, তাহলে আমাদের ইমিডিয়েট ম্যানেজমেন্ট প্ল্যান কি, এই পেশেন্টের ক্ষেত্রে আমরা কি করব। এখানে কি বলা হচ্ছে, start broad spectrum IV antibiotic, do an LP immediately to exclude encephalitis, urgent MRI scan to exclude ICSOM, start IV fluid and postpone LP for 12 hours, start IV low molecular weight heparin। তাহলে আমাদের এই ক্ষেত্রে ইমিডিয়েট ম্যানেজমেন্ট প্ল্যানটা কি হবে? আচ্ছা, এখানে অ্যান্সার দিয়েছেন একজন, অপশন সি, আর্জেন্ট এমআরআই টু এক্সক্লুড ইকসম। এই পেশেন্টের যে ক্লিনিক্যাল ফিচার দেওয়া হয়েছে, সাডেন অনসেট অফ সিভিয়ার হেডেক, এবং যেটা এক্সগ্রেশনের সঙ্গে যুক্ত, তার জিসিএস 15, নেক স্টিফনেস ছাড়া আর কোনো ফাইন্ডিংস নাই, দিস ইজ ভেরি আনলাইকলি ইন ইকসল বা ব্রেন টিউমার। কেন? কারণ ব্রেন টিউমার লম্বা সময় ধরে ডেভেলপ করে, এবং ব্রেন টিউমারে বা ইকসলে সিভিয়ার হেডেক হয় না, এইখানে হয় মাইল্ড টু মডারেট ইন্টেন্সিটিভ হেডেক, এবং তার সঙ্গে তার লম্বা সময়ের একটা হিস্ট্রি থাকে। এবং যেহেতু ব্রেনে যদি কোনো টিউমার হয়, বাম পাশে টিউমার হলে কি হবে, ডান পাশে উইকনেস থাকবে, তাহলে এই পেশেন্টের তো ওরকম কোনো ফাইন্ডিংস নাই, তাহলে মোস্ট প্রবাবলি ইট ইজ নট ইকসল। ইকসলের লম্বা সময় ধরে হিস্ট্রি থাকে। তবে ইকসল কখন হতে পারে, যদি ইকসলে ব্লিডিং হয় হঠাৎ করে, তাহলে এরকম অ্যাকিউট প্রেজেন্টেশন হতে পারে, কিন্তু সেক্ষেত্রে আমরা কি ফাইন্ডিংস পাবো, কোনো নিউরোলজিক্যাল ডেফিসিটের ফাইন্ডিংস পাবো, যেটা এখানে নাই, সেই কারণে এটা আমরা ইকসল চিন্তা করবো। আচ্ছা, একজন বলছে অপশন বি, ডু অ্যান এলপি ইমিডিয়েটলি টু এক্সক্লুড এনকেফালাইটিস। এই পেশেন্টের হিস্ট্রি ছিল 15 দিন আগে জ্বর ছিল, তার এখন কোনো জ্বরের হিস্ট্রি নাই। এই পেশেন্টের হিস্ট্রিটা হচ্ছে কি, হেডেক, সাডেন সিভিয়ার হেডেক, ভমিটিং যখন সে কথা বলছিল, তার জিসিএস 15, এই জিনিসটা এনকেফালাইটিসকে এক্সক্লুড করে ফেলে। কারণ হচ্ছে এনকেফালাইটিসে এখনই হিস্ট্রি থাকবে ফিভারের, যেহেতু এনকেফালাইটিস ব্রেন ইনফ্লামেশন হচ্ছে, পাশাপাশি পেশেন্টের জিসিএস সাধারণত কম থাকে যদি এটা এনকেফালাইটিস হয়, এবং পেশেন্টের জিসিএস সাধারণত 15 থাকার কোনো সুযোগ নেই। এনকেফালাইটিসে খুব দ্রুত পেশেন্ট অল্টারনেট লেভেল অফ কনসাসনেস থেকে আনকনসাস হয়ে যেতে পারে। ঠিক আছে, সে কারণে এটা এনকেফালাইটিস আমরা বলতে পারছি না। তাহলে এই পেশেন্টের সাসপিশন তো সাবরেকটাল হেমোরেজ তার ক্লিনিক্যাল ফিচার অনুযায়ী, তাহলে যেহেতু সিটি স্ক্যান নেগেটিভ, সেক্ষেত্রে আমাদের কি করতে হবে, আমরা জানি 10% ক্ষেত্রে নেগেটিভ হতে হয়, সেক্ষেত্রে আমাদের 12 ঘন্টা ওয়েট করতে হবে এলপি করার জন্য, এবং পেশেন্টকে আইভি ফ্লুইড স্টার্ট করতে হবে। যেহেতু সাবরেকটাল হেমোরেজের ম্যানেজমেন্টের প্রথম স্টেপ হচ্ছে হাইড্রেশন। ঠিক আছে, তাহলে স্টার্ট আইভি ফ্লুইড এন্ড পোস্টপোন এলপি ফর 12 আওয়ার্স। 12 ঘন্টা পর্যন্ত আমরা ওয়েট করব এলপি করার জন্য। আর এই 12 ঘন্টার ভিতরে কি আমরা অন্য কোনো টেস্ট করবো না? অবশ্যই করবো। আমরা এই পেশেন্টের সিবিসি করব, ইসিজি করব, আরবিএস করব, সেল ফিটিং করব, ফাস্টিং লিপিড প্রোফাইল করব, যেগুলো নর্মালি সব পেশেন্টে করি সেগুলো করব। 12 ঘন্টা পরে এলপি করে যদি আমরা কনফার্ম হই যে এই পেশেন্টের ব্লাডে সিএসএফ এর ব্লাড বা জ্যান্থোক্রোমিয়া আছে, তাহলে কনফার্ম সাবরেকটাল হেমোরেজ। যদি না থাকে তাহলে কনফার্ম দিস ইজ নট সাবরেকটাল হেমোরেজ। ঠিক আছে, এবং ইকসল নেগেটিভ হওয়ার আরো একটা পয়েন্ট হচ্ছে যে এখানে একটা কথা তো আমরা বলে দিয়েছি, সাসপেক্টিং সাবরেকটাল সিটি ডান এন্ড ফাউন্ড নেগেটিভ। সিটি স্ক্যান তো নেগেটিভ, ইকসল হলে তো সিটি স্ক্যানে আমরা পেতাম, সিটি স্ক্যানে কিছুই নাই, ব্রেন নট। তাহলে এটা আসলে আসলে সাবরেকটাল হেমোরেজ, এবং 12 ঘন্টা ওয়েট করতে হবে এলপি করার জন্য। তাহলে দিস ইজ দ্য অ্যান্সার। পরের কোশ্চেনটা আমরা খেয়াল করি। A 38-year-old man is brought to the emergency department with a suspected intracerebral hemorrhage. দেখেন 38 বছর বয়স, কিন্তু আমরা ইন্ট্রাসেরেব্রাল হেমোরেজ সাসপেক্ট করতেছি কেন? Which of the following are recognized risk factor for intracerebral hemorrhage? 38 বছর বয়স, পেশেন্ট হঠাৎ করে তার কি হয়েছে, হঠাৎ করে ভমিটিং হয়েছে, মাথা ব্যথা হয়েছে, এবং দেখা যাচ্ছে পেশেন্ট অল্টারনেট লেভেল অফ কনসাসনেস, পাশাপাশি বডির এক সাইড উইক হয়ে গেছে, তাহলে তো সাসপিশিয়ান এটা কি, এটা হতে পারে হেমোরেজ। তাহলে ইন্টারসেপ্টাল হেমোরেজ 38 বছর বয়সে হওয়ার কারণ কি? অ্যান্টিফসফোলিপিড অ্যান্টিবডি সিনড্রোম, কার্ডিয়াক এম্বোলিজম,
carotid artery stenosis, cocaine use, raised cholesterol. তাহলে এই পেশেন্টের রিস্ক ফ্যাক্টরটা কি বা কারণটা কি? এই পেশেন্টের কারণ আসলে কোকেন ইউজ, অর্থাৎ আমি হিস্ট্রিতে পেয়েছি পেশেন্ট কোকেন নেয়। তাহলে পেশেন্ট যেহেতু কোকেন নেয়, তাহলে দিস ইজ এ রিস্ক ফ্যাক্টর ফর হেমোরেজিক স্ট্রোক। আমরা পড়েছিলাম ইয়ং স্ট্রোকের একটা রিস্ক ফ্যাক্টর হচ্ছে কোকেন এন্ড অ্যামফেটামিন। তাহলে ইয়ং পেশেন্ট কিন্তু হেমোরেজিক স্ট্রোক নিয়ে আসতে পারে। আর বাকি যেগুলো এখানে বলা আছে সবই হচ্ছে ইয়ং ইসকেমিক স্ট্রোকের রিস্ক ফ্যাক্টর। পরের কোশ্চেনটা খেয়াল করি। এই কোশ্চেনটাতে আমরা স্ট্রোকের ম্যানেজমেন্ট সম্পর্কে আরো একটি ইম্পর্টেন্ট তথ্য জানি। A 76-year-old man is admitted with right hemiparesis. He first noticed weakness on his right side around 6 hours ago, 5 time. A CT scan shows an ischemic stroke, and aspirin 300 mg is commenced. In terms of further management in acute phase, which of the following values should not be corrected? অর্থাৎ আপনি ডায়াগনোসিস করে ফেলছেন এটা ইসকেমিক স্ট্রোক, অ্যাসপিরিন দিয়ে ফেলছেন, এখন নিচের কোন জিনিসটা আপনি ট্রিটমেন্ট দিবেন না? কোশ্চেনটা করেছে কোন জিনিসটা অ্যাকিউট ইসকেমিক স্ট্রোকে আমরা ট্রিটমেন্ট দেব না, কোন জিনিসটা ট্রিটমেন্ট দিয়ে আমাদের জন্য জরুরি না। কি বলেছে এখানে অপশনগুলো খেয়াল করে, এই অ্যান্সার কত দেয়া আছে। ব্লাড প্রেশার 210 বা 110, ব্লাড গ্লুকোজ 11.2, অক্সিজেন স্যাচুরেশন 93%, টেম্পারেচার 38 মানে জ্বর আছে, ব্লাড গ্লুকোজ 3 মানে হচ্ছে হাইপোগ্লাইসেমিয়া। তাহলে দেখেন এখানে অ্যান্সার হচ্ছে অপশন এ, ব্লাড প্রেশার 210 বা 110। সবগুলো আমাদের কারেকশন করতে হবে। ব্লাড গ্লুকোজ বেশি থাকলে, ডায়াবেটিস থাকলে সেটা ট্রিটমেন্ট দিতে হবে, হাইপোগ্লাইসেমিয়া থাকলে সেটাও ট্রিটমেন্ট দিতে হবে, অক্সিজেন স্যাচুরেশন কম থাকলে অক্সিজেন দিতে হবে, জ্বর বেশি থাকলে জ্বরের জন্য সাবস্টিটিউট দিতে হবে অথবা ওরাল নাপা খাওয়াতে হবে। কারণ কি, জ্বর বেশি থাকলে বা ব্লাড গ্লুকোজ বেশি থাকলে ইসকেমিক স্ট্রোকের ভলিউম বাড়ে, তাহলে এই দুটো অবশ্যই কন্ট্রোল করতে হবে। কিন্তু ব্লাড প্রেশার ট্রিটমেন্ট 210 বা 110 তাও ট্রিটমেন্ট দেব না কেন? কারণ হচ্ছে ইসকেমিক স্ট্রোকের পেশেন্ট যার আগে থেকে এই ধরনের হাইপারটেনশন আছে, তার যদি আমি হঠাৎ করে ব্লাড সাপ্লাইটা কমিয়ে দিই, অর্থাৎ হাইপারটেনশন কমিয়ে দিই হঠাৎ করে, তাহলে কি হবে, তার ব্রেইনে ব্লাড সাপ্লাই আরো কমে যাবে, ইসকেমিয়ার ভলিউম আরো বেড়ে যাবে। কারণ ব্রেইনের পারফিউশন প্রেশার বা ব্রেইনের প্রেশার এই প্রেশারে সেট হয়ে গেছে। কিন্তু এটা যদি হেমোরেজিক স্ট্রোক হতো, তাহলে 140/90 এর বেশি হলেই হাইপারটেনশন ম্যানেজমেন্ট দিতে হবে, আমরা যেটা আগে দেখে আসছি। কিন্তু ইসকেমিক স্ট্রোকের ক্ষেত্রে ব্লাড প্রেশার ততক্ষণ পর্যন্ত কন্ট্রোল করা যাবে না যতক্ষণ পর্যন্ত আমরা 4টা কন্ডিশন না পাবো। কি কি? ব্লাড প্রেশার যদি 220/120 এর বেশি হয়, যদি অ্যাসোসিয়েটেড ব্লাড প্রেশার বেশি থাকার সঙ্গে সঙ্গে যদি তার হার্ট ফেলিওর থাকে বা এমআই থাকে তাহলে দিব ট্রিটমেন্ট, যদি রেনাল ফেলিওর থাকে তাহলে ট্রিটমেন্ট দিব, আর যদি এনকেফালোপ্যাথির ফিচার থাকে তাহলে ট্রিটমেন্ট দিব, আর নাহলে ট্রিটমেন্ট দেব। তাহলে ব্লাড প্রেশার 220/120 এর বেশি, ব্লাড প্রেশার বেশি, এর সঙ্গে হার্ট ফেলিওর আছে বা এমআই আছে, এর সঙ্গে রেনাল ফেলিওর আছে, এর সঙ্গে এনকেফালোপ্যাথির ফিচার আছে, তাহলে সেক্ষেত্রে ট্রিটমেন্ট দিব, আর নাহলে ইসকেমিক স্ট্রোকে হাইপারটেনশন নিয়ে আমার চিন্তা নাই, 1 সপ্তাহের ভিতরে এই প্রেশারটা কন্ট্রোল হয়ে যাবে। ঠিক আছে? এবং যদি কন্ট্রোল না হয় সেক্ষেত্রে আমরা ওরাল একটা ড্রাগ শুরু করতে পারি। ওকে? অথবা যদি আগে থেকে কোনো অ্যান্টিহাইপারটেনসিভ ড্রাগ খাই, শুধুমাত্র সেই ড্রাগটাই চালু রাখবো। আমাদের ইমিডিয়েটলি ব্লাড প্রেশার কমানো যাবে না, এবং 24 ঘন্টার ভিতরে তো অবশ্যই না। তাহলে যদি ব্লাড প্রেশার 220/120 এর উপরে থাকে, তখন আমরা ব্লাড প্রেশারটা কিভাবে কন্ট্রোল করব? 24 ঘন্টা সময় নেব ব্লাড প্রেশারটা আস্তে আস্তে কমাইতে। হুট করে আসলেই ব্লাড প্রেশার 220/120 এর বেশি, দাও আইভি ল্যাবেকার দিয়ে দাও না, আস্তে আস্তে কন্ট্রোল করবো, নাহলে ইসকেমিয়ার ভলিউম বেড়ে যাবে। তাহলে হেমোরেজিক স্ট্রোক হলে ইমিডিয়েট হাইপারটেনশন কন্ট্রোল করতে হবে, আর ইসকেমিক স্ট্রোক হলে হাইপারটেনশনটা আস্তে আস্তে কন্ট্রোল করতে হবে। 1 সপ্তাহ বেশি সময় দিলে দেখা যাবে নিজে নিজেই কমে আসছে। হেমোরেজিক স্ট্রোকে যদি আমরা ব্লাড প্রেশার কন্ট্রোল করতে চাই, সেক্ষেত্রে 24 ঘন্টা সময় নিতে হবে। ওকে? তাহলে দিস ইজ দ্য ম্যানেজমেন্ট অফ হেমোরেজিক এন্ড ইসকেমিক স্ট্রোক এন্ড সাবঅ্যাকুইট হেমোরেজ, এবং এদের রিলেটেড কোশ্চেন যেগুলো এসবিআই আকারে আসতে পারে সেগুলো আমরা বললাম। দেখেন এই কথাটাই ডিভিশনে বলা আছে, blood pressure unless there is heart or renal failure, evidence of hypertensive encephalopathy or aortic dissection, do not lower blood pressure abruptly in the first week as it may reduce cerebral perfusion. ঠিক আছে? আর বাকি সবই তো স্ট্রোকের ম্যানেজমেন্ট আমরা তো জানি।
এখানে সবই হচ্ছে সিম্পথেটিক ম্যানেজমেন্ট। তাহলে দিস ইজ অল অ্যাবাউট আওয়ার টুডেস লেকচার অফ স্ট্রোক। আমরা চেষ্টা করব যখনই পড়ব সেই রিলেটেড ক্লিনিক্যালি কি কি লাগবে সেটা পড়ব, পাশাপাশি এখান থেকে কিভাবে কোশ্চেন আসতে পারে এসবিএ হোক বা এমসিকিউ হোক সেটাও আমরা পড়ব। আমরা খুব রিসেন্টলি আমরা এই জুলাই মাসের 10 বা 12 তারিখের মধ্যে আমরা ডেভিশনের একটা ব্যাচ চালু করতে যাচ্ছি, ডেভিশন 8 ব্যাচ। আশা করি আপনারা সবাই আমাদের সঙ্গে যুক্ত হবেন। আমাদের চেষ্টা থাকবে যে কিভাবে আমরা একই সঙ্গে রেসিডেন্সি ডিপ্লোমা পাশাপাশি এফসিপির জন্য আমরা ডেভিশনটা পড়তে পারি সেটা ক্লিয়ার করা, পাশাপাশি ক্লিনিক্যালি কিভাবে আমরা এগুলো প্র্যাকটিস করতে পারি সেগুলো দেখিয়ে দিই। সবাইকে ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত থাকার জন্য। এরপরেও যদি কোনো কোশ্চেন থাকে তাহলে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে করতে পারেন। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ আদনান। হ্যাঁ দোস্ত, ওই একটা কোশ্চেন ছিল, সেটা হচ্ছে যে থ্রোম্বোলাইসিস ইন ইসকেমিক স্ট্রোক। তো প্রথম 4 আওয়ারের মধ্যে তো আমার সিটি স্ক্যান নরমাল আসতে পারে, সেক্ষেত্রে আমি কি মানে অ্যাজাম্পশন বেস করেই করে ফেলবো থ্রোম্বোলাইসিস? হ্যাঁ হ্যাঁ দেওয়া যাবে। যদি আমি এক্সক্লুড করি যে এটা হেমোরেজিক স্ট্রোক না এবং পেশেন্টের ক্লিনিক্যাল ফাইন্ডিং যদি টিপিক্যাল অফ স্ট্রোক হয়, অর্থাৎ হেমিপ্লেজিয়া আছে, আমি এক্সামিনেশন করে পেলাম আপার মোটর নিউরন লেশন, ঠিক আছে, যে প্লান্টার এক্সটেন্সর ডিপ টেনোর রিফ্লেক্স এক্সাজারেটেড, তাহলে এটা কি? তাহলে এটা স্ট্রোক এবং এটা ইসকেমিক স্ট্রোক। এবং আমি অবশ্যই সেই ক্ষেত্রে সিটি স্ক্যান নেগেটিভ হলো 4.5 ঘন্টার ভিতরে আমি তাকে কি দিয়ে দেবো? থ্রোম্বোলাইটিক থেরাপি দিয়ে দেবো। এবং এই থ্রোম্বোলাইটিক থেরাপির কিন্তু বেনিফিট অনেক বেশি, অর্থাৎ ইসকেমিয়া সেক্ষেত্রে কম এবং যার কারণে তার লং টাইম যে ডিসএবিলিটি হয় সেটা অনেক কম হয়। এক্ষেত্রে আমি থ্রোম্বোলাইটিক থেরাপি অবশ্যই দিতে পারবো। আচ্ছা, আরেকটা কোশ্চেন হচ্ছে যে তোর আমরা যে বলি যে জার্কগুলো বেশি থাকবে, তারপর হচ্ছে কোলোনাস পাওয়া যাবে, এগুলো ডেভেলপ করতে কতক্ষণ সময় লাগে? আচ্ছা, যার বেশি পাওয়া, কোলোনাস ডেভেলপ করা, এগুলো ইমিডিয়েটলি আমরা একদম প্রাথমিক স্টেজে নাও পেতে পারি। এগুলো ডেভেলপ করতে মিনিমাম 4 থেকে 5 ঘন্টা সময় লাগে। তাহলে ইমিডিয়েটলি যদি কোনো পেশেন্ট আসে 1 ঘন্টার ভিতরে, তাহলে এই ফাইন্ডিংস নাও পেতে পারি। তাহলে কি পাবো? মাসল উইকনেস পাবো, ডিপ টেনোর রিফ্লেক্স দেখা যাবে বোঝা যাচ্ছে না অত যে এক্সাজারেটেড আছে, বা পেতেও পারি, কিন্তু কোলোনাস সবসময় পাই না, এটা খুব কম ক্ষেত্রেই পাওয়া যায়। কিন্তু যেটা আমরা পাবোই সেটা হচ্ছে প্লান্টার এক্সটেন্সর। তাহলে সেক্ষেত্রে ডায়াগনোসিস কনফার্ম, এটা আপার মোটর নিউরন লেশন এবং স্ট্রোক। আচ্ছা আচ্ছা, আরেকটা কোশ্চেন হচ্ছে এলপি ইন সাবঅ্যারাকয়েড। সাবঅ্যারাকয়েড হেমোরেজে তো অবশ্যই রেজিস্ট আইসিপি হবে, এবং এলপি করার একটা কন্ট্রাইন্ডিকেশন হচ্ছে কি রেজিস্ট আইসিপি। সেক্ষেত্রে আমরা রিস্ক বেনিফিট রেশিও হিসাব করে কোন পেশেন্টগুলো এলপি করব, কোনগুলো এলপি করব না, নাকি আমরা আগে কমাই নিব প্রেসার তারপরে? আচ্ছা, না না, কিচ্ছু করতে হবে না। আমরা তো এই ক্ষেত্রে আমাদের ইনভেস্টিগেশন প্ল্যান তো বলেছি, প্রথমে তো আমরা সিটি স্ক্যান করছি। সিটি স্ক্যান 90% পেশেন্টের ক্ষেত্রে পজিটিভ হয়, তাহলে তো আর এলপি করবো না। আমি যদি সিটি স্ক্যানে ডায়াগনোসিস করে ফেলি তাহলে কেন এলপি করবো? করবো না। তাহলে সিটি স্ক্যান নেগেটিভ, সেক্ষেত্রে 12 ঘন্টা ওয়েট করবো। এখন সিটি স্ক্যান যা নেগেটিভ তার অর্থ কি? তার ব্রেনে ইক্সল নেই। যার ইক্সল নেই তার মানে সাবঅ্যাকুইট হেমোরেজের ক্ষেত্রে রেজড ইন্ট্রাক্রানিয়াল প্রেসার খুব বেশি বাড়ে না। ইক্সলে যত বাড়ে সাবঅ্যাকুইট হেমোরেজে অত বেশি বাড়ে না, খুব অল্পই বাড়ে। যেহেতু আমি সিটি স্ক্যান নেগেটিভ পেয়েছি, তার মানে কি? তার মানে হচ্ছে তার সাবঅ্যাকুইট হেমোরেজ হয়তো হয়েছে এবং ব্রেনে কোনো ইক্সল নেই। তাহলে সেক্ষেত্রে আমি অবশ্যই এলপি করতে পারি 12 ঘন্টা পরে, এবং এই এলপির কোনো কন্ট্রাইন্ডিকেশন নেই, অবশ্যই আমি করে ফেলি। এবং সিটি স্ক্যান পজিটিভ পেলে তো করার কোনো দরকারই নেই। ওকে ওকে। আচ্ছা, আরেকটা কোশ্চেন ছিল যে ফিভারের যে পেশেন্টটা, এই যে 15 ডেজ আগে তার ফিভার ছিল, এগুলো কি জাস্ট বায়াস করার জন্য অ্যাড করছে? এক্স্যাক্টলি, এটা বায়াস করার জন্য। এটা বায়াস করার জন্য যাতে পেশেন্ট স্টুডেন্টরা চিন্তা করে এটা এনকেফালাইটিস হতে পারে, এটা মেনিনজাইটিস হতে পারে, এই চিন্তাগুলো যেন মাথায় আসে, এই জন্য এটা বায়াস করার জন্য। এখন কারো যদি মেনিনজাইটিস এনকেফালাইটিস থাকে তাহলে এটা ক্লিনিক্যাল ফিচার কি? প্রথম ক্লিনিক্যাল ফিচার হচ্ছে ফিভার উইথ চিলস এন্ড রাইগর, এর সঙ্গে হেডেক ভমিটিং। তাহলে যে পেশেন্টের ফিভার নাই, এখন চিলস এন্ড রাইগর নাই, সাডেনলি সিভিয়ার হেডেক শুরু হয়েছে এবং এক্সারশনের সমান, তাহলে সেটা আমাদের প্রথম সাসপিশন সাবঅ্যাকুইট হেমোরেজ। যদি মেনিনজাইটিস হতো তাহলে অবশ্যই ফিভার থাকবে, এনকেফালাইটিস হলে ফিভার থাকবে। এবং মেনিনজাইটিস এনকেফালাইটিস এর আরেকটা ইম্পর্টেন্ট পার্থক্য হচ্ছে মেনিনজাইটিস এর সাধারণত অল্টার লেভেল অফ কনসাসনেস বা আনকনসাসনেস থাকে না, কিন্তু এনকেফালাইটিসে খুব দ্রুত এই পেশেন্ট ডিসিএস কমতে থাকে এবং আনকনসাস হয়ে যেতে পারে। ওকে। আচ্ছা, আরেকটা কোশ্চেন হচ্ছে যে নেক্সট যে কোশ্চেনটা, যেখানে স্ট্রোকের সাথে তার স্যাচুরেশন কম ছিল, গ্লুকোজ কম ছিল, এটা কি জাস্ট এমনি অপশন হিসাবে বসায় রাখছে, নাকি স্যাচুরেশনের সাথে স্ট্রোকের কোনো রিলেশন আছে? আচ্ছা,
পেশেন্টের এই যে স্যাচুরেশনটা কম হওয়া, এই স্যাচুরেশন কম হওয়ার সঙ্গে আমাদের স্ট্রোকের কোনো সম্পর্ক আছে কিনা, এটা তো প্রশ্ন। হ্যাঁ 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 পেশেন্টের স্যাচুরেশন তো স্ট্রোকের কারণে হতে পারে, কারণ যদি ব্রেন ইডিমা অনেক বেশি থাকে তাহলে সেক্ষেত্রে আমাদের কি হতে পারে, ব্রেন ইডিমা বেশি হলে আমাদের পন্স কম্প্রেশন হতে পারে, অর্থাৎ ব্রেন ইডিমা হলেই তো আমাদের পন্সে কম্প্রেশন হতে পারে, আমাদের পন্সের রেসপিরেটরি সেন্টার, সে কারণে ইসকেমিয়া হতে পারে। অথবা হতে পারে পেশেন্টের অ্যাসোসিয়েটেড অন্য কোনো ডিজিজ আছে, আগে থেকে এমআই আছে, তার অ্যাট্রিয়াল ফিব্রিলেশন হয়ে এমআই হয়েছে, স্ট্রোক হয়েছে, তাহলে সেক্ষেত্রে পেশেন্টের স্যাচুরেশন কম থাকতে পারে। কারোর হার্ট ফেলিয়ার আছে, সেক্ষেত্রে তার লাংসে ইডিমা আছে, তাহলে সেক্ষেত্রে তার স্যাচুরেশন কম থাকতে পারে। আচ্ছা ওকে ওকে এগুলোর কারণে হতে পারে। ওকে দোস্ত, থ্যাংক ইউ। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওয়েলকাম। এরপর যদি কোনো কোশ্চেন থাকে পড়তে যেয়ে, তাহলে আমরা সেটাও সলভ করার চেষ্টা করবো। আর কারো যদি কোনো কোশ্চেন থাকে আপনারা সেটা কমেন্ট বক্সে করতে পারেন, আমরা ইনশাল্লাহ সেটার উত্তর দেবো। সবাইকে ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত থাকার জন্য। আর স্ট্রোক ম্যানেজমেন্টের ক্ষেত্রে আমরা যে বেসিক কথাগুলো বলেছি, আমরা এই কথাগুলো মনে রাখলে স্ট্রোক পেশেন্ট ম্যানেজ করা আশা করি খুব বেশি কঠিন কিছু হবে না। এবং আমরা যদি প্রোটোকল ফলো করি তাহলে অধিকাংশ ক্ষেত্রে ক্লিনিক্যালি আমরা ডায়াগনোসিস করে ফেলতে পারবো যেটা ইসকেমিক না হেমোরেজিক, আর এই ইসকেমিক স্ট্রোকের কারণটা মোস্ট প্রবাবলি কি হতে পারে, এবং সেটা অনুযায়ী আমরা ইনভেস্টিগেশন চয়েস করতে পারবো। আর্টারি যদি আমি দেখি যে এই পেশেন্টের অ্যাট্রিয়াল ফিব্রিলেশন অথবা ইরেগুলার পালস আছে, তাহলে আমরা ইসিজি করে ডায়াগনোসিস করে ফেলতে পারি, ইকো করতে পারি। যদি দেখি না ক্যারোটিড ব্রুই আছে, তাহলে কি ডুপ্লেক্স করবো, কারণ পাওয়া গেল যে এই পেশেন্টে আসলে ক্যারোটিড স্টেনোসিস আছে। যদি না পাই সেক্ষেত্রে আমাদের সকল ইনভেস্টিগেশন করা লাগতে পারে টু আইডেন্টিফাই দ্য কজ। সবাইকে ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নিউরোড মেডিকেল একাডেমির পক্ষ থেকে সবাইকে আবারও শুভেচ্ছা জানাচ্ছি। শুভরাত্রি, আসসালামু আলাইকুম।